আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অনুপাত সমানুপাত টপিকটা শেষ করবো ইনশাআল্লাহ। আসি পদ্ধতি 5, সমীকরণ সাজিয়ে সমাধান। তাহলে আসি 105 নম্বর বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 4, 5, 6 এবং মধ্যম সংখ্যাটির বর্গ 225, বৃহত্তম সংখ্যাটি কত? আমাদের এই অধ্যায়ে টোটাল প্রশ্ন আছে 134টা, আর আমরা আজকে শুরু করলাম 105 দিয়ে। তার মানে মাত্র 30টা মাত্র অঙ্ক করবো আমরা। 30টার মধ্যে ধরেন আছে 20টার মতো করে দিলে বাকি 10টা আপনারা নিজে করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন, বিশেষ করে আজকে অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট ক্লিয়ার হবে। তাহলে 105 বলছে তিনটি সংখ্যার অনুপাত 4, 5, 6 এবং মধ্যম সংখ্যাটির বর্গ 225। এরকম বর্গ থাকলে তখন ডাইরেক্ট সংখ্যা দিয়ে অঙ্ক করা যাবে না, তখন এদের সঙ্গে এক্স লাগাইতে হবে। কারণ নর্মালি সংখ্যার বর্গ আসে, কিন্তু এক্স স্কোয়ার না আসার কারণে বর্গমূল বাই করা যায় না। তো এই জন্য 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 225। তাহলে এই পাশে 225 মানে হচ্ছে দেখেন 5x স্কোয়ার থাকলো, আর এই পাশে 225 মানে 15 উপর স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দেওয়া যায়, 5x ইকুয়াল টু 15, এক্স এর মান হচ্ছে 3। এক্স এর মান 3 হলে উত্তর কি চাইছে? বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 6x সমান সমান 3, 6, 18। তাহলে 105 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18। 106 হুবহু একই রকম প্রশ্ন দেখেন, রিপিট আসছে 2024 সালে, 2019 সালে আসছে। 3, 5, 6 এবং এদের বর্গের সমষ্টি হচ্ছে 630। এখানে আবার সমষ্টি দেওয়া আছে। ওকে, সমষ্টি দেওয়া তাহলে সমস্যা নাই। 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু 630। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান বাইর হবে, সেই এক্স এর মান বাইর হলে বৃহত্তম সংখ্যাটা হবে 6x। দেখেন এ স্কোয়ার করলাম প্রশ্ন মতে সাজানোর জন্য, কিন্তু আসলে সংখ্যাগুলো হচ্ছে 3x, 5x আর 6x। তাহলে 106 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু এক্স এর মান বাইর করে 6 এর সাথে গুণ করে দিবেন, ওটাই অ্যান্সার। 107 নম্বর নূর আমিন বলছে, স্যার আপনার ক্লাস করে অনেক উপকার পাইছি, ইনশাআল্লাহ পুরা টপিক গুলো যখন ক্লিয়ার হবে তখন আপনাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে। 107 নম্বর কি বলছে দেখেন, বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরে 3 গুণ নম্বর অঙ্কে পায়। অঙ্ক ও ইতিহাসে তার নম্বরের অনুপাত 4:3। যদি অঙ্ক, ইংরেজি ও ইতিহাসে সে মোট 125 নম্বর পায়, তবে ইংরেজিতে তার নম্বর কত? এইখানে এই 3 গুণ নম্বর পায় অঙ্কে, তার মানে এখানকার এক্স হলে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর পায় অঙ্কে। তার মানে ইংরেজিতে কম পাইছে, অঙ্কে বেশি পাইছে। ভাষাগুলো কিন্তু মিলাবেন, উল্টাপাল্টা করবেন না। অঙ্ক ইতিহাসে তার নম্বরের অনুপাত 4:3। অঙ্ক আর ইতিহাস মিলে 4:3 আছে। এই ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই অংশটার ওই অংশটা মিলাই দিতে হবে। এই ক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে? যদি অঙ্ক, ইংরেজি ও ইতিহাসে সে মোট 125 নাম্বার পায়, তাহলে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে 3টা, কিন্তু অনুপাত রিলেশনটা 2 বার, ভিন্ন ভিন্ন ভাবে। এখন এই x আর 3x ধরতে গেলে এইখানে আবার 4x আর 3x এর রিলেশনটা মিলতেছে না। এই ক্ষেত্রে এই 4 আর এই 3 এর লসাগু 12x যদি ধরি, এখানে 12x এখানে 12x, তাহলে কিন্তু সহজে মিলে যাবে। কিরকম? যে ওটা একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে মানে এখানে 12x এখানে 12x ধরলে দুইটা একই হয়ে গেল, কারণ সাবজেক্ট যেহেতু দুই জায়গাতে অঙ্ক। তাহলে এটা 4 যদি 12x হয় তাহলে 3 হবে 9x। এই 3 গুণ যদি 12x হয় তাহলে 1 গুণ হবে 4x। তার মানে 4x প্লাস 12x প্লাস 9x ইকুয়াল টু হচ্ছে 125। 4 আর 12 16, 16 আর 9 25x। 25x এর মান যদি 125 হয়, x এর মানটা হবে 25 দিয়ে ভাগ করলে 5। x এর মান 5 হলে ইংরেজিতে নাম্বার হচ্ছে প্রথমটা, তার মানে 4x। তাহলে অতএব ইংরেজিতে হবে 4x সমান সমান 4 গুণন 5 সমান সমান 20। তাহলে 20 হচ্ছে 107 নম্বর প্রশ্নের অ্যান্সার। বাট এই 4x, 12x আর 9x এর বিষয়টা আরেকবার বলবো এবং বিকল্প একটা নিয়মও দেখাই দিব, কিন্তু এইভাবে সহজ। খেয়াল করেন, আমরা প্রথমে কথা পড়ে দেখলাম x আর 4x ধরতে হবে না 3x ধরতে হবে, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে এখানে যে অঙ্কটা 3x ধরলাম, সেই একই অঙ্ক পরবর্তীতে হয়ে যাচ্ছে 4 অনুপাত। তাহলে এই 4 আর 3x মিলে তো সমন্বয় হচ্ছে না। সমন্বয় করার টেকনিক কি? টেকনিক হচ্ছে 4 আর 3 দুইটা দিয়ে ভাগ করা যায়, এরকম একটা সংখ্যাকেই আমরা অঙ্কের নাম্বার ধরবো। তাহলে অঙ্কের নাম্বার 4 আর 3 লসাগু 12x কে ধরলাম অঙ্কের নাম্বার। এখানে 12x এখানে 12x, তাতে লাভ কি হলো?
এই 12x-টাকে 3 দিয়ে ভাগ করলে ইংরেজির নাম্বার আসবে 3/1 4x। আর এই 4 গুণের মান 12 হলে 4 দিয়ে 12 কে ভাগ করা যায় 3x, 3 এই 3 এর 3 গুণ মানে হচ্ছে 9x। এখান থেকে আমরা 3টা সাবজেক্টের নাম্বার এইভাবে মিলায় ক্যালকুলেশন করে দিলাম। এমসিকিউ এর জন্য বেস্ট টেকনিক, এটা রিটেনও করা যাবে। এটা যদি আমরা আবার রেশিওর স্টাইলে করি তাহলে দেখেন ইংরেজি আর অঙ্ক এইটার অনুপাত তখন বলতে হবে এই যে 1:3, আর অঙ্ক আর কি, অঙ্ক আর ইতিহাস এইটার হচ্ছে কত 4:3। দেখেন কাহিনী সেম, এই যে কাজটা এখানে মুখোমুখি করছি ওই কাজটা এখানে আপনার অনুপাত আনার পরে ওই সেম কাজটাই করতে হচ্ছে। অঙ্ক দুই জায়গাতে মিল আছে, দুই জায়গাতে কমন রাশির লসাগু নিতে হয়, এটা তো ওইখানে সেম কাজটাই করছি তাই না। তাহলে 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 12 আর 3 যদি 12 হয়ে যায় 1 হয়ে যাবে 4, এই 4 যদি 12 হয়ে যায় তাহলে এই 3 হয়ে যাবে 9, অর্থাৎ এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ আর এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ, তাহলে কি হবে দুই জায়গাতে গণিতের মানটা 12 আসবে। তাহলে অতএব ইংরেজি, অঙ্ক আর ইতিহাস ইকুয়াল টু 4:12:9, এই জিনিসটাই এখানে আসছে। সবাই ফুললি ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ইয়াসিন আপন, আপনার তো 100% ক্লিয়ার না করে ছেড়ে দিব না, ওইটা আসলে হচ্ছে কি যে মানে লজিকের পয়েন্টটা নিয়ে কথা বললাম আর এইখানে ওইটা কিভাবে কাজ করলো এটার এক্সপ্লানেশন দিলাম, দুইটা একই জিনিস। কিন্তু এখানে আপনি অনেক লেখালেখি করার পরে যে থিঙ্কিংটা ডেভেলপ করলেন, এই থিঙ্কিংটা চাইলে আপনি প্রশ্ন রিডিং পড়ার সাথে কাজে লাগাইতে পারেন। এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল, যে অঙ্ক রিডিং পরে ওইখানেই সমাধান করে ফেলা, আর এটা হচ্ছে একেবারে প্রত্যেকটাই পাই টু পাই লিখে একেবারে সমাধান, বাট লজিক সেম। তো আপনার যখন লজিক ক্লিয়ার হবে আপনি তখন 2 লাইন আগে ইউজ করবেন না 2 লাইন পরে ইউজ করবেন, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে আপনাকে শেখাই দিবে এটা। এবার ধারণা বুঝছেন কিনা বলেন। এটা তো ফর্মাল নিয়ম, এইভাবে তো না বোঝার কোনো উপায় নাই, এখানে তো বুঝতেই হবে, কারণ 1 গুণ আর 3 গুণ বলছে 1:3, আর এখানে অঙ্ক ইংরেজি মিল হচ্ছে 4:3। এই অনুপাতকে সমান করে ধারাবাহিক অনুপাত বানায় অঙ্ক করা, এরকম তো প্রচুর অঙ্ক আমরা অলরেডি করছি তাই না। জি স্যার ক্লিয়ার, বুঝেছি স্যার, ওকে তো সবাই ক্লিয়ার, ওকে ওকে, যারা বুঝছেন বুঝেন নাই তারা বুঝে গেছেন আসলে। তাহলে বিষয়টা দেখেন যে এইখানকার জিনিসটা আপনি ইমাজিন করে ক্যালকুলেশন করে তারপরে ফাইনালে আসলেন, কিন্তু আপনার মাথায় তখন এটা খুব সহজে খেলবে যে এই অঙ্কটা মানে এভাবে করতে হবে। তাহলে এভাবে করার পরে লেখার পরে আপনি যে লজিকটা কাজে লাগাচ্ছেন ওই লজিকটা ডাইরেক্ট এখানে কাজে লাগাইলে কি হবে, আপনার 3-4 লাইন না লিখে ডাইরেক্ট প্রশ্ন মতো লাইন শুরু করতে পারবেন। তো যে অঙ্কগুলা মুখে মুখে শর্টকাটে হয় না সেই অঙ্কগুলাকে অল্প কথায় সমাধান টানতে হয়, এই জন্য 2-1টা লাইন স্কিপ করতে হয়, আর 2-1টা লাইন যেটা না লিখে স্কিপ করবেন ওইটার খেলাটা মাথা দিয়ে খেলতে হয়। আর ওই খেলাটা আমি দেখাই দিতেছি, বাট যখন ডাইরেক্ট খেলা দেখাচ্ছি তখন কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, লিখে দেখাই দিলে ক্লিয়ার হচ্ছে। বাট ওইটাও দেখাই দিতেছি এই কারণে যে আপনারা যখন পরীক্ষা করবেন তখন ওইটা বেস্ট স্টাইল, যে ডাইরেক্ট প্রশ্নের মধ্যে থিঙ্কিংটাকে ঢুকাই দেওয়া। এটা কিন্তু কোনো ম্যাজিক না, কোনো সূত্র না, এটা হচ্ছে যে দ্রুত করার, সব অঙ্কে দ্রুত করার লজিক্যাল টেকনিক। বুঝেছি স্যার, অনুপাত দিয়ে বুঝলাম। হ্যাঁ, অনুপাতের জিনিসটা ওখানে কাজে লাগাইছে। 108 কি বলছে দেখেন, যদি কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ ওই স্কুলের মোট ছাত্রীদের 5-এর 1 অংশ হয় তাহলে স্কুলটিতে ছাত্র অনুপাত ছাত্রী কত হবে। এই অঙ্কগুলো ফর্মাল স্টাইলে আমরা বিস্তারিত করব, ঠিক আছে। যদি কোনো স্কুলের ছাত্রীদের, কার সাথে কার দেখেন, ছাত্রীদের 3-এর 1 অংশ ওই স্কুলের মোট ছাত্র ছাত্রীদের 5-এর 1 অংশের সমান হয়, এখানে কি বলছে মোট ছাত্র ছাত্রী, তাহলে ধরি এটা বিস্তারিত করে দিব, আবার শর্টকাটে দেখা দিব। ধরি ছাত্রী সমান সমান x জন এবং ছাত্র সমান সমান y, ছাত্রছাত্রী দুইটাই ধরলাম, কেন ধরলাম সেটা দেখাচ্ছি। তাহলে প্রশ্ন মতে ছাত্রীদের 3-এর 1 অংশ, ছাত্রী ধরছে x জন, তাহলে x এর এইভাবে ফরমাল সমাধানে অনেকে খুব সহজে অভ্যস্ত। মোট ছাত্র ছাত্রীদের, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন, x প্লাস y জন। দেখেন এখানে শুধু y দিয়ে লেখা যাবে না, কারণ ছাত্রদের কথা বলেন, বলছে মোট ছাত্রছাত্রীদের 5-এর 1 অংশ, ঠিক আছে। এটা হচ্ছে 3-এর 1 অংশ, এটা 5-এর 1 অংশ, সমান সমান। এখান থেকে আমাদের এই ছাত্রছাত্রী অনুপাত বাড়ি করতে হবে। তো আমরা জানি যে এই অনুপাত যখন বাড়ি করতে বলে তখন 2টা রাশিকে ধরতে হয় এবং এদের 2টা সমীকরণ দরকার নাই, একটা সমীকরণ থেকে অনুপাত বানানো যায়। কিভাবে দেখেন, x/3 = x + y/5, আর গুণ করলে
5x ইকুয়াল টু 3x প্লাস 3y। এই পাশে এই আর নিয়ে আসলে 2x ইকুয়াল টু 3y। এটা অনুপাত শেখানো শেখা দিয়েছিলাম গত ক্লাসে, যে এই x এর নিচে দেন এখানে এই x এর উপরে আছে আর এই পাশের ওয়াইটা নিচে চলে আসে, আর এই 3টা ওই পাশে উপরেই আছে আর এই 2টা নিচে চলে গেল। তাহলে x অনুপাত y সমান সমান 3 অনুপাত 2। তার মানে x অনুপাত y মানে কি, ছাত্রী অনুপাত ছাত্র হলো। এখানে অ্যান্সার কি চাইছে, ছাত্র অনুপাত ছাত্র। তাহলে আমার কিন্তু x y আসছে 3 অনুপাত 2, এই 3 অনুপাত 2 কিন্তু এখানে অপশন আছে, বাট এইটা অ্যান্সার না। বুঝতেছেন কোথায় কোথায় মিস্টেক হতে পারে? অনুপাতের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকবেন। আপনি যে অনুপাত বাইর করলেন প্রশ্নে কি ওইটাই চাইছে নাকি প্রশ্নে উল্টাটা চাইছে? এখানে x অনুপাত y বাইর হলো, তাহলে এখানে হচ্ছে কি ছাত্রী অনুপাত ছাত্র সমান সমান 3 অনুপাত 2, অতএব ছাত্র অনুপাত ছাত্রী সমান সমান 2 অনুপাত 3। এই দুটা যে একই জিনিস না, এইটা কিন্তু প্রথম দিনের প্রথম ক্লাসে অনেক সুন্দর করে বোঝাই দিছি। আপনারা যদি কথাগুলো গুরুত্ব না দেন তাহলে বলার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এই জিনিসটা তো এইভাবে বোঝার কোনো সমস্যা নাই, বাট সমস্যা হচ্ছে যে এইভাবে যদি আপনাকে আরো 100 বারও প্র্যাকটিস করাই, 100 বার পরেও যে সময় লাগবে এখনো একই সময় লাগবে, মানে আপনার স্পিড বাড়বে না। তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে এখন আমরা ওইটাই করব। এই যে এখানে 1/3 আছে না, এটা মানে 1 অনুপাত 3, ঠিক আছে? যদি কোনো স্কুলের ছাত্রীদের 3-এর 1 অংশ, ঠিক আছে, তার মানে এই ছাত্রী ছিল টোটাল 3 জন যদি হয়, এর মধ্যে থেকে এই 3 জনের মধ্যে থেকে একজনকে আলাদা করে নিলাম। তার মানে ব্যাপারটা দেখেন 1 2 3, এই 3-এর মধ্যে এই ছাত্রীটাকে এই পাশে সরায় রাখলাম, ঠিক আছে? তাহলে ছাত্রী কিন্তু 3 জন, এর মধ্যে এখানে একজন নিলাম। এখন 3 জনে আছে, বিষয়টা এরকম না। এখন আসি, ধরেন আছে যে এই ছাত্রীদের মধ্যে একে আমরা এই পাশে নিলাম, ছাত্র ছাত্রীদের 5 ভাগের 1 ভাগ, ছাত্র ছাত্রীদের 5-এর 1 অংশ। তাহলে এখান থেকে একজনকে আবার এখানে নিলাম। তা মনে করি এখানে এই যে 3টা দাগওয়ালা এই একে এখানে নিলাম, এরা সবাই মিলে ছাত্র ছাত্রী। আর এরা কারা? এরা হচ্ছে ছাত্রী। তাহলে খেয়াল করেন তো, এই মোট ছাত্র ছাত্রীদের মধ্যে তো এই ছাত্রীরাই আছে, তাহলে এই ছাত্রীদেরকে এখানে বসাই দেই। তাহলে 5 জনের মধ্যে 3 জন যদি ছাত্রী হয়, তাহলে আর 2 জন তো ছাত্র, তাই না? এই যে 2 জন ছাত্র, তাহলে অনুপাত কি হবে? ছাত্র অনুপাত ছাত্রী সমান সমান 2 অনুপাত 3। এটা এই জন্য এত সহজে মিলে গেল, কারণ এখান থেকে একজন এখান থেকে একজন, এটা সমান সমান। এটা যদি সমান সমান হয় তাহলে এই 3টা এই 5টা সমান হিসাবে ধরা যায়, ঠিক আছে? তাহলে 5 জন ছাত্র ছাত্রীর মধ্যে একজন ছাত্রী, 3 জনের মধ্যে একজন ছাত্রী নিলাম, এরা সমান সমান। তাহলে এইখানে টোটাল 5 জনের মধ্যে 3 জন যদি ছাত্রী হয় তাহলে 2 জন হচ্ছে ছাত্র। তাহলে 2 অনুপাত 3 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে চিন্তা করতে পারবেন? আসি 109 নম্বর সমীকরণের বিষয়টা বুঝতেছেন তো নাকি, যে কিভাবে সমীকরণ সাজায় সমাধানটা করলাম, ওইটা এই প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে এক্স ওয়াই থেকে অনুপাত সাজায়। ফর্মাল সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়েন না যে ম্যাজিক শিখে গেলেন আর নর্মালটার দরকার নেই, নর্মালটা শেখার পরে ম্যাজিক। আচ্ছা, এখন আসি আমরা 109 নম্বরে দেখব, 2 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 3 অনুপাত 1। মানে 2 জনে কিন্তু গণিতের পরীক্ষায় একজন পাইছে 3 নম্বর, একজন পাইছে 1 নম্বর। প্রথম ছাত্র 5 নম্বর কম এবং দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে তাদের অনুপাত হবে 2 অনুপাত 1। তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে, তাহলে এখানে এই যে 3x একজন আর একজন হচ্ছে x, এইরকম প্রশ্নে ডাইরেক্ট অনুপাত সাজানো যায়। এইটা আসলে বয়সের একটা অঙ্ক আছে না, যে এত অনুপাত এত বছর পরে এত হবে, ওই অঙ্কগুলোর মতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি 3x, এখন বলছে যে প্রথম ছাত্র 5 নম্বর কম পেলে, তাহলে 3x - 5। দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে, তাহলে দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেল। তাহলে যে অনুপাতটা দাঁড়াবে, এটা এইভাবে লেখার সাহস পেলাম কিভাবে? কারণ পরবর্তীতে এই ক্যালকুলেশনের পরে যেটা হবে সেটা অনুপাতে দেওয়া আছে, 2 অনুপাত 1 মানে 2/1। তাহলে তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে, এখান থেকে x এর মান বাইর হলে অটোমেটিক্যালি এই 3x আর x হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর। তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে দেখতেছি 3x - 5 = 2x + 20। এটা এই পাশে আসলে x, এই 5টা ওই পাশে চলে গেলে হচ্ছে 15, ঠিক আছে? 109 নম্বর প্রশ্নটা হচ্ছে, তাহলে অ্যান্সার কত? x এর মান 15 হলে আমরা আসি 3x আর x, x এর মান 15 আর 3x এর মান হচ্ছে 3 15 45। তাহলে 15 আর 45 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।
আরে কি অবস্থা, 15 বার হলো যে এখানে। ও 5 তো 25 হবে, এই 5 তো মাইনাস আছে না, এই পাশে 25 হয়ে যাবে, 5টা ওই পাশে 25 হবে, তাহলে এখানে 25 দ্বারা গুণ হবে, তাহলে একটা হচ্ছে 25, এক্স এর মান 25 আর 3x এর মান হচ্ছে 75, তাহলে বড়টা 75 আর ছোটটা হচ্ছে 25, 75 আর 25 হবে অ্যান্সার। দেন 75 25 25 75 দেওয়া আছে, যেহেতু প্রথমে সিরিয়াল দেওয়া আছে বেশি যে নাম্বার পাবে তার, এই জন্য ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 109 এর অ্যান্সার হচ্ছে ক। 10 নম্বর আসে, একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? এটা নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.2 এবং এই প্রশ্নটা রিটেনে আসার উপযোগী একটা প্রশ্ন। এর আগ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ফর্মাল নিয়মগুলোকে বেশি গুরুত্ব দিবেন, ওইটা শিখে নিবেন, তারপরে যত ম্যাজিক আছে শিখেন, কোনো সমস্যা নাই। এখন আমরা এই অনুপাতের অঙ্কটা করব, তবে তার আগে আগে এটা চিত্র আট করে বুঝবো। একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওকে, তাহলে দেখা যাচ্ছে একটা জমি নিলাম, এই জমিটার ক্ষেত্রফল 432, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং, দেখেন প্রশ্নে বললো প্রথমে দৈর্ঘ্য আর পরবর্তীতে বলতেছে প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এখানে কি 3 দৈর্ঘ্য 4 প্রস্থ হইতে পারে না? তাহলে বিষয়টা কিরকম, এই জমিটার সাথে আর একটা জমি আছে, খেয়াল করেন এই জমিটার দুটো কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার করে বলতেছে যে এইটার দৈর্ঘ্য যা ওইটার দৈর্ঘ্য তার থেকে এই যে 3-4 অনুপাত, তার মানে এর যদি 3x হয় এটার দৈর্ঘ্য হবে 4x। না হলে যদি এখানে আপনি মনে করেন দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছোট প্রস্থ বড় এরকম তো হয় না। তার মানে হচ্ছে কি যে এই জমির সাথে আরেকটা জমির দৈর্ঘ্য দুটার রেশিও হচ্ছে 3x আর 4x, আর প্রস্থ দুটার রেশিও কত, এর যদি প্রস্থ হয় 2y এর প্রস্থ হবে 5y, মানে এটা প্রস্থটা একটু বড়। যাই হোক, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, তাহলে ধরি জমি দুটির দৈর্ঘ্য সমান সমান 3x ও 4x এবং জমি দুটির প্রস্থ সমান সমান 2y ও 5y। এই যে 3x, এই অঙ্কটার কিন্তু কাহিনীটা এখানে যে কনফিউশনটা তৈরি হবে, যেভাবে আমরা অঙ্ক করে করে অভ্যস্ত, এটা 3x আর এটা 4y, এটা ধরতে যেয়ে অঙ্কের 12টা বাজে যাবে, এই ভুল করা যাবে না। অথবা এখানে ভুল করা যাবে না যে এটা দৈর্ঘ্য 3x প্রস্থ 4x, এই ভুল করা যাবে না। দৈর্ঘ্য দুটার রেশিও আর প্রস্থ দুটার রেশিও, কারণ জমির দুটারে তো দৈর্ঘ্য আছে দুটারে প্রস্থ আছে। এখন প্রশ্ন মতে খেয়াল করেন 432 দেওয়া আছে, এটা কি একটা জমির দৈর্ঘ্য, একটা জমির মানে প্রথম জমিটা, এখানে প্রথম জমির দৈর্ঘ্য কোনটা, যেহেতু অনুপাত বলার সময় প্রথম জমির সাথে পরের জমির তুলনা করতেছে, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, এই প্রস্থটা হচ্ছে প্রথম জমির প্রস্থ, তাহলে 3x ইন্টু 2y ইকুয়াল টু 432। 6xy ইকুয়াল টু 432, xy ইকুয়াল টু 6, ঠিক আছে, 6 7 42, 6 2 12, xy এর মান হচ্ছে এখানে 72। একইভাবে আমরা যদি এই 4x এবং 5y আসি, ঠিক আছে, 4x এবং 5y এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে যে দেখেন 4x এবং 5y এই দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে 20xy। এখন এই xy এর মান তো 72, তাই না, তাহলে এটা সমান সমান 20 গুণন 72 সমান সমান হচ্ছে 1440, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে লিখবো কি, অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল, ঠিক আছে, দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 1440 বর্গমিটার। ক্লিয়ার কিনা বলেন? এই প্রশ্নটাতে জটিলতা হওয়ার যে পয়েন্টটা সেটা বোঝাইছি, এবং জটিলতাটাকে ক্লিয়ার করার জন্য যে পয়েন্টটা সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা কিন্তু না, প্রস্থ তো ছোট হইতে পারে না, এই বড় হইতে পারে না, তাই না, তার মানে এইটা দুইটাই দৈর্ঘ্য, এবং এক্ষেত্রে আবার প্রথম জমিটার দৈর্ঘ্য প্রস্থ কোনটা কোনটা হবে এটা উল্টাপাল্টা লাগতে পারে। তবে খেয়াল রাখবেন যে দুইটা দৈর্ঘ্যের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য, দুইটা প্রস্থের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম জমির প্রস্থ, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য আর প্রথম জমির প্রস্থ এই দুটা গুণ করে হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল। ঠিক আছে,
এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় আসছে এবং আরো সামনে অনেক পরীক্ষা আসার মতো, রিটেনে আসার মতো। এখন ফুললি ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? এখানে আবার এক্স ওয়াই এর মানের থেকে এক্স আর ওয়াই এর মান আনার দরকার নাই, দুটো গুণফলের মান আনলেই হবে, ঠিক আছে না? তাহলে 111 হচ্ছে যে একটা বাক্যে লাল ও কালো মার্বেল আছে, লাল এবং কালো মার্বেলের অনুপাত 3:5 হয়। ওই বাক্স থেকে যদি 5টি মার্বেল সরিয়ে নেওয়া হয় তবে লাল ও কালো মার্বেলের অনুপাত 1:2 হয় যাবে। ওই বাক্সে মোট কতগুলো মার্বেল আছে? এটা 2024 সালের প্রশ্ন এবং এটা ম্যাজিকের মতো 5 সেকেন্ডে করা সম্ভব। কিভাবে সেটা আমরা দেখবো, বাট আগে ফরম্যাট দেখবো, ঠিক আছে? তার মানে ম্যাজিক পরে, আগে ফরম্যাট কি? ফরম্যাট হচ্ছে এক্স ওয়াই ধরে সমীকরণ সাজানোর বিষয়টা। তো এখানে অনুপাত দেওয়া থাকলে অনুপাত অনুযায়ী ধরতে হয়। একটা বাক্যে না, কিন্তু এটা বাক্সের মধ্যে হবে, ঠিক আছে? 111 নম্বর। তাহলে কি মার্বেল আছে? লাল ও কালো মার্বেল আছে। লাল ও কালো মার্বেলের অনুপাত 3:5। ওই বাক্স থেকে যদি 5টি লাল মার্বেল তোলা হয় তাহলে লাল ও কালো মার্বেল, তার মানে 3x ডিভাইডেড 5x। অনুপাতে আবার যদি অনুপাত থাকে সবসময় ডাইরেক্ট এইভাবে উপরে নিচে লিখবেন। আর যারা আরো বেশি গল্প সাজাতে চান তারা বিস্তারিত লিখতে পারেন। তাহলে এখানে প্রশ্ন মতো রাখতে, লাল মার্বেল 5টা সরিয়ে নেওয়া হয়, তাহলে এই যে এখানে উপরে 3x হচ্ছে লাল মার্বেল, কারণ লাল মার্বেলের কথা আগে বলছে। তাহলে 3x থেকে 5টা সরিয়ে নিলে 3x - 5, তাহলে 5x কি +5 - 5 এরকম কিছু হবে না? এরকম কিছু বলে নাই। যদি 5টি লাল মার্বেল সরিয়ে নেওয়া হয় তবে লাল ও কালো মার্বেলের অনুপাত 1:2 হবে। এই 5টা মার্বেল সরিয়ে নিলে উপরে 1 নিচে 2, এটা হচ্ছে অনুপাত। তাহলে আর গুণ করি, 6x - 10 = 5x। ওই 5xটা এই পাশে আনি, এই 10টা ওই পাশে দিই, তাহলে x এর মান হচ্ছে 10। অ্যান্সার কি চাইছে? ওই বাক্সে মোট কতগুলো মার্বেল আছে? x এর মান যেহেতু 10, তাহলে 3x + 5x, দেখেন এই অনুপাতের যোগফল, ঠিক আছে? তাহলে হচ্ছে 8x। 8x মানে 8 × 10 = 80। তাহলে এই 111 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 80টি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাবেন। এটা হচ্ছে রিটেনের ফরম্যাট। এখন আমরা যদি এটা মুখে মুখে করতে চাই সেকেন্ডে, তাহলে একটা লজিক সম্বন্ধে অনুপাতের সাথে বাস্তবের রিলেশনটা কি এটা ধরতে পারতে হবে, ঠিক আছে? এটা কি দেখেন যে এইখানে 1:2 আছে, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে কার কার মার্বেল? লাল আর কালো। তাহলে লাল আর কালো, এটা মানে হচ্ছে লাল যদি x হয় কালো হবে 2x। এর মানে হচ্ছে লালের দ্বিগুণ কালো। এই পয়েন্টটা বুঝতে হবে। এটাকে আবার উল্টা ভাষায় শিখতে হবে, কালোর অর্ধেক লাল। এই ভাষাগুলো কিন্তু সব একই, আপনারা সবাই জানেন, কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে কি লাভ, এই লাভটা দেখতে পারেন না, ঠিক আছে? এখন এই আমরা লাভটা এখন দেখবো। সেটা হচ্ছে কি যে লাল আর কালো, লাল যদি এক্সটা হয় কালো হবে 2x, এবং লালের দ্বিগুণ কালো, কালোর অর্ধেক লাল। এই পয়েন্টটা যদি আপনি ক্লিয়ার হন তাহলে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি ভেবে এই ধরনের কোন XYZ লেখা ছাড়া খাতা কলম দেখে অ্যান্সার বলতে পারবেন, মানে প্রশ্ন রিডিং পড়ে, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যে এইখানে 3:5 আছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে লাল মার্বেল কম আছে আর কালো মার্বেল বেশি আছে। যেই মার্বেলটা কম আছে ওইখান থেকে আবার 5টা মার্বেল তুলে নিলে ওই কমওয়ালা মার্বেলটা আবার হয়ে যাবে অর্ধেক। তাহলে খেয়াল করেন তো, কালোতে তো কোনো হাত দেওয়া হচ্ছে না, তাই না? তাহলে বিষয়টা এরকম হওয়ার কথা না যে এইখানে যদি 5 হয় এইখানে তাহলে 2.5 হওয়া তো দরকার। তাহলে এই বিষয়টা 1:2 এর সাথে ম্যাচ করতেছে। তাহলে এখানে 3 আছে, তার মানে 2.5 হওয়া দরকার। তাহলে 0.5 ডিলিট করা দরকার। এই 0.5 ডিলিট করা মানেই 5টা মার্বেল ডিলিট করা। তাহলে 0.5 এর মান হচ্ছে 5। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? 0.5 এর মান যদি 5 হয় তাহলে 1 অংশের মান হবে 10, আর এইখানে দুইটা মিলে হচ্ছে 8 অংশ, 8 অংশের মান হবে 80। এই 80 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ঘতে আছে। ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা একটু জানাবেন। শর্টকাটটা কতটুকু মাথায় ঢুকছে আপনাদের, প্লিজ রেসপন্স করবেন সবাই, যে এই প্রশ্নের শর্টকাটটা বুঝতে পারছেন। যে এইখানে দেখেন 5টা হচ্ছে কালো আর 3টা হচ্ছে লাল, যেহেতু এখানে 2:1 বানাইতে হবে এবং কালোতে হাত দেওয়া যাবে না, তাহলে কালো 5 5-এ থাকলো, কালোর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে হবে লাল 2.5 হওয়া দরকার।
কিন্তু আছে আগে থেকে 3, তাহলে কমাইতে হবে 3 মাইনাস আড়াই সমান সমান 0.5। এই 0.5 কমাতে হবে রেশিওতে, যেটার ভ্যালু দেওয়া আছে আবার 5টি। তাহলে 0.5 এর ভ্যালু যদি 5টি হয় তাহলে কি হবে, 8 এর ভ্যালু কত হবে, যত অংশ তার থেকে 10 গুণ বেশি, তাহলে 8 অংশ 8 এর 10 গুণ বেশি মানে 80টি। চিন্তা করতে পারলে, ডিজিট নিয়ে খেলতে পারলে অনেক ক্ষেত্রে অঙ্ক দেখে দেখে অ্যান্সার দেওয়া সম্ভব, কারণ আমাদের এখানে অনেক বেশি কঠিন করে রেশিওটা দেওয়া নাই, অনেক কঠিন কোনো প্রশ্ন দেওয়া নাই। শর্টকাটটা বুঝতে পারছেন সবাই? আরেকবার রিপিট করবো, রিপিট তো করে দিছি অলরেডি, ঠিক আছে না? মানে এখানে এই কালোটা আছে 5 অংশ, কালোটা সরাসরি করা যাবে না, তাহলে লালটা এই 5 কে 2 অনুপাত 1 বানাইতে গেলে এটা হইতে হবে 5 এর অর্ধেক মানে আড়াই, কিন্তু লালে দেখা যাচ্ছে যে 3 অংশ ছিল, তাহলে লাল থেকে 3 অংশ থেকে আড়াই অংশ বানাইতে গেলে এই 3 মাইনাস আড়াই বাদ দিলে হচ্ছে 0.5 বাদ দিতে হবে। তো এই 5টা মার্বেল লাল সরানোর মাধ্যমে এই 0.5 অংশ সরানো হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, তাহলে 0.5 অংশ ইকুয়াল টু হচ্ছে 5টি, তাহলে 1 অংশ ইকুয়াল টু হচ্ছে 10টি, তাহলে 8 অংশ কেন, কারণ টোটাল বের করতে বলছে, তাহলে 3 অংশ আর 5 অংশ মিলে 8 অংশ, তাহলে এই 8 অংশের মান হচ্ছে 80টি। 3বার বোঝাই দিলাম, এরপরে আর কথা বলার সুযোগ নাই। আশা করি ক্লিয়ার, যাদের ক্লিয়ার না তারা আবার একটু দেখে নেবেন। এবং এইটা সব অঙ্কে এই ম্যাজিক কাজে লাগবে এরকম না, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন যদি আপনি অনুপাত সম্বন্ধে একটু বুঝেন। ধরেন আছে সাপোজ এখানে যদি থাকতো 1 অনুপাত 1 হয়, 1 অনুপাত 1 মানে কি জানেন, 1 অনুপাত 1 মানে সমান সমান, ঠিক আছে? আবার যদি বলতে যে 3 অনুপাত 1 হয়, তার মানে এটা 1 গুণ ওটা 3 গুণ, এইরকম করেই তো আসে। এরকম কি কখনো দেখছেন যে 20 অনুপাত 1? এত বড় বড় উল্টাপাল্টা ফ্র্যাকশন খুব কম আসে। যখন আপনি সংখ্যা নিয়ে খেলবেন তখন এইরকম আইডিয়া গুলো মাথায় কাজ করবে। দুটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 8, প্রতিটি সংখ্যার সাথে 15 যোগ করলে এদের অনুপাত 10 অনুপাত 13 হয়। সংখ্যা দ্বয়ের যোগফল কত? এই অধ্যায়ের সব থেকে আকর্ষণীয় টেকনিক আমরা এখন শিখতে যাচ্ছি। পুরো অধ্যায়টা সবচেয়ে আকর্ষণীয় টেকনিক, এবং এই টেকনিকটা আপনাকে অনেকগুলো অঙ্কে অনুপাতের ম্যাজিক দেখাতে কাজে লাগবে। ইউটিউবে অনুপাতের ম্যাজিক নামে আমাদের একটা ক্লাস আছে, দেখে নিবেন, তাহলে এই বিষয়গুলা অনেক বেশি বিস্তারিত আলোচনা পাবেন। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনুপাতের সমীকরণের অনেক অঙ্ক কিভাবে ম্যাজিকের মতো সমাধান করা যায়, এবং এই টেকনিকটাই পরবর্তীতে আরো অনেক জায়গায় কিভাবে বয়সের অধ্যায়, কিভাবে সমীকরণের অধ্যায় কাজে লাগবে সেটা আমরা দেখব, ঠিক আছে? তো আসি আমরা এই অঙ্কটা যদি আমরা পরীক্ষার হলে স্টাইলে যদি আপনার বলি যে আমার যদি পরীক্ষার হলে যদি সমাধান করতে বলে, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, 5টা হয়ে গেছে 10, 8টা হয়ে গেছে 13, তার মানে 5 বাড়ছে 5 বাড়ছে, দুই জায়গায় সমান বাড়ছে, তাহলে এই 5 অংশের মান 15, তাহলে 8 5 13, 13 অংশের মান হবে 3 গুণ বেশি, 3 13 39, তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। 112 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ, যে অপশন টেস্ট করে উত্তর দিবেন তার থেকেও দ্রুত অ্যান্সার দিলাম। কিভাবে, লজিক কি, আসলে সঠিক অ্যান্সার আসছে কিনা সেটা আমরা এখন প্রুভ করব। বাট আপনাকে এই জন্য 2 মিনিট ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে, এবং আমরা যে চ্যাটকাট টেকনিক গুলা দেই সব সময় মাথায় রাখবেন। আমি পার্সোনালি যত শর্টকাট অঙ্ক দেখাই দেই, কখনো এই চিন্তায় দেই না যে এই শর্টকাট দিয়ে শুধু এই অঙ্কটা হবে। শর্টকাট সেইগুলাই আমরা শেখানোর চেষ্টা করি যেটা দিয়ে অনেকগুলো অঙ্ক করা যাবে, এবং যেটা একটা কনসেপচুয়াল বিষয়, মানে একটা বেসিক বিষয়, এইটা আসলে সবখানে কাজ করে সেম হারে। তো এই জন্য এখন 112 নম্বর অঙ্কে যে শর্টকাটটা শিখবো, এটা প্রায় 100টা অঙ্কে আমি অ্যাপ্লিকেশন করে দেখতে পারবো। তাহলে যে টেকনিকটা 100টা অঙ্কে অ্যাপ্লিকেশন করা যায়, সেই টেকনিকটা তো অবশ্যই সুপার একটা টেকনিক। তাহলে খুব মনোযোগ দেন, ঠিক আছে? তাহলে এটা অঙ্ক কিভাবে করবো সেটা দেখেন। এটা মেইন থিমটা হচ্ছে যে, আচ্ছা আগে রিটেন সমাধান দিই। হ্যাঁ, রিটেন সমাধানটা হচ্ছে কি 5x ডিভাইডেড 8x, দুইটা সংখ্যার অনুপাত অনুযায়ী ধরে নিলাম, এর সাথে 15 যোগ, এর সাথে 15 যোগ, ইকুয়াল টু নতুন অনুপাত 10/13। এইভাবে 95% থেকে 99% টিচার এভাবেই করাবে। যত গতানুগতিক অনলাইন ক্লাস বলেন, অফলাইন ক্লাস বলেন, আপনার হাই স্কুলের টিচার বলেন, রুমমেট বলেন, ফ্রেন্ড বলেন, বড় ভাই বলেন, টিউশনের টিচার বলেন, 95%-এরও বেশি টিচাররা এভাবেই এই অঙ্ক করাবে। আর একটা সহজ টেকনিক হইতে পারে, সেটা হচ্ছে অপশন টেস্ট করা। তো আসি আমরা এই গতানুগতিক টেকনিকটা দেখে নেই। সেটা হচ্ছে এরকম গুণ করার সময় যে পাশে এক্স এর মান বেশি হবে সেটা আগে গুণ করবো। 80x প্লাস 150 ইকুয়াল টু 65x। এই যে এখানে 13 আর 15 গুণ করতে খবর হয়ে যাবে। 5 এবং 65 5 হাতে করে 6, 13 কে 13 আর 6 19,
65x এই পাশে চলে আসলে থাকলো 15x, এই 150টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 45। x এর মান আসলো 3, x এর মান 3 আসলো। এই x এর মান 3টাকে আমরা যদি এখন এটার যোগফল করি তাহলে 8x প্লাস 5x ইকুয়াল টু 13x ইকুয়াল টু 13 গুণন 3 ইকুয়াল হচ্ছে 39। তাহলে এই 112 নম্বর প্রশ্নের আনসার 39। এইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা এইটাকে এইভাবে না করে আরেকটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে অপশন টেস্ট করে। খেয়াল করেন, এখানে অনুপাত দুটার যোগফল হচ্ছে 13। তাহলে এখানে যোগফলটা, সংখ্যাগুলোর যোগফল যেটা আসবে সেটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। সেই ক্ষেত্রে এখানে 39 অপশনটা ডাইরেক্ট। এখানে যদি 52 দেওয়া থাকতো, এখানে যদি ধরেন 5 13 65 দেওয়া থাকতো, তখন কিন্তু আবার কনফিউশন লাগতো। বাট এখানে 39 দেওয়া আছে, শুধু 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 39টা অ্যান্সার হওয়ার সুযোগ বেশি। আমরা শুদ্ধি পরীক্ষা করব যে 39 যদি হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 8 5 13, 13 ভাগের মান 39, 1 ভাগের মান 3। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3 5 15, আর একটা সংখ্যা হচ্ছে 3 8 24। এখন এই 15 সাথে 15 যোগ, এই 15 যোগ করতে বলছে না, আর প্রতিটি সংখ্যার সাথে মানে 29 এর সাথে 15 যোগ করি, তাহলে এই 15 15 হয়ে গেল 30, আর এই 24 আর 15 হয়ে গেল 39। একে 3 দিয়ে ভাগ করলে 10 অনুপাত 13, এইখানে 10 অনুপাত 13 দেওয়া আছে, মিলে গেছে। তাহলে এটা আছে, এটা হচ্ছে অপশন টেস্ট করে শুদ্ধি পরীক্ষা। এখন 3 13 39 মিলে গেছে দেখে অনেকে কনফিডেন্সের সাথে যে অ্যান্সার দিবেন, এই কনফিডেন্স অনেকের নাই। শুদ্ধি পরীক্ষা করে পুরাটাই মিলাই দেখার পরে মনে হবে না মিলছে যেহেতু তাহলে দেওয়া যায়। কারণ আমি যদি আরেকটা অপশন এখানে বানাই দেই যে 3 14 42 বা সরি 13, হ্যাঁ 7 13 91 দেই, তাহলে কিন্তু আপনি আর ওই 39 শুদ্ধি পরীক্ষা করে মিলাবেন না, আপনি দুইটা তখন কনফিউশনে পড়ে যাবেন। তো যাই, তারপরে এটা একটা টেকনিক, ওকে। আর আমরা যে টেকনিকটা দেখাইলাম ওইটা কোথা থেকে আসে, এবং ওইটা যে আমি এত কনফিডেন্সের সাথে বললাম যে শত শত প্রশ্নে কাজে লাগানো যাবে, সেটা বিষয়টা কি, সেটা কি শেখাবো না কি বলেন? এত সহজে তো হয়ে যাচ্ছে, আর কি সমস্যা? না, অনেক জটিল প্রশ্ন হবে এখানে। আমি প্রথম প্রশ্নটা সহজ দিছি দেখেই সহজ হয়েছে, অনেক মিলানো থাকে না। তো দেখেন, এখানে অনুপাত দুইটার মধ্যে কম্পেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এখানে কি আছে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা 5 অনুপাত 8, আবার প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা এখানে দেওয়া আছে কত, 10 অনুপাত 13। তো এইখানে এই অনুপাতের যে সংখ্যা, এটা তো শুরুতে ছিল, এটা তো সংখ্যা, মেইন সংখ্যা, এখান থেকে মান একটা আসবে, ঠিক আছে। তার সঙ্গে 15, প্রথম সংখ্যাটার সাথে 15 যোগ, দ্বিতীয় এই পাশের সংখ্যাটার সাথে 15 যোগ, তাহলে এইখান থেকে এই নতুন অনুপাতটা, এখান থেকে নতুন অনুপাতটা, এই দুটো তো সেম ভাবে সমান হারে বাড়তেছে। এই 15 যোগ করার মানে যা, খেয়াল করেন, বয়সের অঙ্ক যখন আমরা করব তখন দেখবেন যে 15 বছর পরে বর্তমানে দুইজনের বয়সের অনুপাত 5 অনুপাত 8, 15 বছর পরে তাদের বয়সের অনুপাত 10 অনুপাত 13 হলে কার বয়স কত, পিতার বয়স কত, পুত্রের বয়স কত, দুইজনের বয়সের যোগফল কত, 5 বছর পরে একজন পিতার বয়স কত হবে, এরকম অনেক প্যাচ বানায়। কিন্তু মেইন থিমটা কি, মেইন থিমটা হচ্ছে 15 বছর পরে যখন বলতেছে, তখন এই অনুপাত আর এই অনুপাত, দুই অনুপাতের মাঝখানে যে ডিফারেন্সটা, এইটা 15 বছর এবং দুইটাই সমান সমান। কেন? কারণ বাবাও 5 বছর বাড়ে, পুত্রও 5 বছর বাড়ে। তাহলে এখানে সংখ্যা দুটো যেহেতু 15 করে যোগ করতে বলছে, তার মানে দুইটা তো সমান হারে বাড়ার কথা। তো এই 5 অনুপাতটা যখন 10 হইলো, আমরা দেখতেছি 5 বাড়ছে, আর এই 8 অনুপাতটা 13 হইলো, দেখতেছি আমরা 8 5 13, মানে এটাও 5 বাড়ছে। তার মানে হ্যাঁ, আমরা যে দেখতেছি যে দুইটা সমান হারে বাড়ছে, এখানে অনুপাতের ডিফারেন্সটা তো দেখা যাচ্ছে যে সমান হারেই বাড়ছে। তাহলে এই হচ্ছে অনুপাত মানে কি, 5 অংশ। অনুপাত মানে তো রাশি না, মান না, অনুপাত মানে অংশ। তাহলে 5 অংশের ভ্যালু কত, 15। তাহলে 1 অংশের ভ্যালু কত, 3। এই যে এখানে এক্স এর মান 3 বাড়ছে, এটা মুখে মুখে বাইর হবে। তাহলে 1 অংশের মান যদি 3 হয়, এখন আমাদের অ্যান্সার কোনটা? আমাদের বর্তমান বয়স যদি চাই তাহলে এইটা, যদি বলে ফিউচার বয়স কত তখন এইটা। এখন এইটার আবার যোগফল চাইছে, তাহলে 5 আর 8 যোগ করে 13 অংশ, এই 3 অংশ দিয়ে গুণ করলে 13 অংশের মান 39। এই যে ঘ হচ্ছে অ্যান্সার। এবং এটা আমি বোঝানোর জন্য এতগুলো লেখা লিখলাম, যখন আপনি বুঝে যাবেন তখন তো আপনি এখানে অনুপাতের দুটোর ডিফারেন্স সমান 5 দেখেই বুঝবেন 5 ভাগের মান 15, 1 ভাগের মান 3, 13 ভাগের মান 39। প্রথমে এইভাবে করে দিছি না? আমার চোখ কাজ করতেছে, আপনার চোখ কাজ করতেছে না, কারণ আপনি শিখেন নাই, কিন্তু শিখবেন যখন তখন তো কাজ করবে। ঠিক আছে, কি ধরতে পারছেন? আর একটা অঙ্কে অ্যাপ্লিকেশন দেখলে বুঝতে পারবেন যে ঠিক আছে কিনা। আচ্ছা, আরেকটা অঙ্কে দেখাবো, দেখি এর পরের অঙ্কটা মিলানো আছে নাই।
এটা মিলানো নাই, তবে আমি আগেরটাতে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ধরেন এখানে 15 না ধরে যদি বলতো যে 45 যোগ করলে তখন কি হতো? তখন এইখানে ধরেন অনুপাতটা হয়ে যেত 9:12, অথবা এরকম দিতে পারতো। ধরেন আছে যে 7:10, মানে এই অনুপাতটা বাদ দিয়ে নতুন একটা অনুপাত দিলাম, আর এখানে দিলাম ধরেন 40, তাহলে কি হতো? তাহলে 5টা হয়ে গেছে 7, 8টা হয়ে গেছে 2। দেখেন ডিফারেন্সটা কিন্তু সমান সমান 2। তাহলে এই 2 অংশের মান হচ্ছে 40, 1 অংশের মান 20। তখন যেভাবে প্রশ্ন করবে সেইভাবে আনসার। এখন বলতে পারে সবসময় কি এইভাবে মিলাই দেওয়া থাকবে যে ডিফারেন্সটা 5-5? না, মিলাই দেওয়া থাকবে না, তবে চাইলে মেলানো যায়। এই মেলানোটা কিভাবে যায় সেটা আমরা দেখবো এখন, তাহলে তারপরে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ধরেন আছে যে এখানে 5:8 দেওয়া আছে না, আর পরবর্তীতে অনুপাতটা দেওয়া থাকলো মনে করেন 2:3। এইখানে ডিফারেন্স হলো 2, এই 3, আর এইখানে ডিফারেন্স হচ্ছে 5। এবার তো মিলতেছে না, তখন কি সমস্যা? এই সমস্যাটা সমাধান করলে এই নিয়মটা পুরো ক্লিয়ার, আর কোনো কাজ নাই। তাহলে আমরা এখন যেটা দেখবো যে নিয়মটা আমরা একটু আগে শিখলাম পানির মতো সহজ, কিন্তু একটু ঘাপলা লাগাই দিল। এই অসমান হলে কি হয়? অসমানটাকে যদি আমরা সমান করে নিতে পারি, তাহলে তো আগের যে লজিক আছে ওই লজিকেই সব অঙ্ক করবো। তো যেহেতু লজিক একটাই, তাহলে আমরা আইডিয়াটাকে একটু শিখে নিই। সেটা কি? যেহেতু এখান থেকে এখানে ডিফারেন্স সেম হওয়ার কথা, বাট সেম নাই, তাহলে আমরা সেম করার জন্য যে কাজটা করা লাগে, এই যে প্রথম অনুপাতটা দেওয়া থাকে এর গ্যাপ বাইর করতে হয় 3, দ্বিতীয় যে অনুপাত দেওয়া থাকে দ্বিতীয় অনুপাতের গ্যাপ বাইর করতে হয় এখানে 1, 2 আর মানে অনুপাতের নিজ নিজ রাশির মধ্যকার গ্যাপ। এখন এই 3 দিয়ে এই নিচের অনুপাতকে গুণ, আর এই 1 দিয়ে এই উপরের সংখ্যা দুটা অনুপাতকে গুণ। কিরকম? ধরেন এটার সাথে 3 দ্বারা গুণ করলে কি হবে? 3 দুগুণা 6 আর 3 তিরিকা 9। দেখেন 3 দিয়ে গুণ করলাম, এই 3টা পাইলাম কোথা থেকে? উপর থেকে আসলো। আর উপরের যে 5:8 আছে ওইটা থেকে 3 দিয়ে গুণ করলাম। এখন নিচের এই যে 2 আর 3 এর মান ডিফারেন্স 1 দিয়ে আবার উপরে গুণ করবো, তাহলে গুণ করলে তো যা আছে তাই হবে। এখন দেখেন তো মিলছে না ডিফারেন্স কিনা? দেখেন তো 5 থেকে ডিফারেন্স 6 পর্যন্ত ডিফারেন্স 1, 8 থেকে 9 পর্যন্ত ডিফারেন্স 1। এই যে সব সময় মিলে যাবে। তাহলে যখন মিলে যাবে তখন কি হবে? তখন পুরো আগের খেলা। এর আগে যখন মিলানো ছিল তখন যে কাজ করছি, তখন বলবো যে কি যে এই 1 অংশের মান 15 অথবা 1 অংশের মান 40, যেটা দেওয়া থাকবে সেটা, এবং তখন আমরা এই অনুপাতটা নিয়ে কাজ করবো, এটার কাজ শেষ। তাহলে সমান দেওয়া থাকলে ডাইরেক্ট হিসাব, আর সমান দেওয়া না থাকলে সমান করতে হয়। সমান করার টেকনিকটা হচ্ছে অনুপাতদের নিজের রাশিদের মধ্যে যে ডিফারেন্স সেটা দিয়ে বিপরীত পাশেরটাকে গুণ, বিপরীত পাশের ডিফারেন্সটা দিয়ে অপর পাশেরটাতে গুণ করলে মিলে যাবে। এখন একটু দেখেন এই নিয়মটা শেষ, এবং এই নিয়মে শত শত অঙ্ক সেকেন্ডে সেকেন্ডে করা যাবে। এতটুকুই, কিন্তু আর কিছু নাই। বিষয় হচ্ছে হ্যালো, আচ্ছা ওকে, তাহলে আমরা এখন এটা ক্লিয়ার করি, ঠিক আছে? দেখেন হ্যালো, আমরা পরের অঙ্কটাতে যাই। তাহলে যে টেকনিকটা বললাম ওইটার প্রয়োগ আছে। আরেকটি দেখুন, এই অঙ্কের রেশিও মেথডের বিস্তারিত ব্যাখ্যা ভালোভাবে শিখলে শত শত প্রশ্নে কাজে লাগবে। 113 নম্বর অঙ্কটা দেখেন। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? আমরা কিন্তু চাইলে অপশন টেস্ট করে দ্রুত করতে পারবো, বাট টেকনিকটা শিখে রাখি, কাজে লাগবে। তো সংখ্যা দুটি কি কি বলছে, তাই না? তাহলে 5:8 এখানে তো নাই, এখানে 5:8 এর সাথে মিলতেছে না। এইখানে দেখেন 5 দুগুণা 10, 8 দুগুণা 16 হয়, এটা নাই, এর সাথে মিলতেছে। ঘ অ্যান্সার। তাহলে 113 অ্যান্সার ঘ। এটা কিন্তু নরমালি পরীক্ষা হলে করলে এইভাবে করবো, আর আমরা যে টেকনিকটা শিখলাম ওটার কি হবে ওইটা একটু ঝাড়াই করে নিই। এখানে 2:3, উভয়ের সাথে 2 যোগ করলে, দেখেন এখন 2 যোগ করলাম, 2 যোগ করে তো অনুপাতটা নিচের অনুপাতটা বড় হওয়ার কথা, এখানে আবার ছোট হয়ে গেছে কেন? আসলে বিষয়টা দেখেন, এখানে যে 2:3 আছে না, এরা তো 20:30 হতে পারে। এইখানে কাটাকাটি করা যাচ্ছে না দেখে ছোট হচ্ছে না। এখানে তো এরকম হইতে পারতো, এটা 5 আর এটা যদি 40 হইতো তাহলে কাটাকাটি করা যেত, অথবা এখানে যদি 4 হইতো তাহলে কাটাকাটি করা যেত। বাট একটু যোগ বিয়োগ করে যখন কাটাকাটি করার অবস্থা আসছে তখন কেটে ছোট হয়ে গেছে। তাহলে নিচের অনুপাতটা ছোট দেখে মনে করবেন না যে উপরেটার সাথে যোগ করার পরে ছোট হয়। কিভাবে ছোট হইতে পারে? কারণ অনুপাত তো ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যাইতে পারে, তাই না? গ্যাপ গুলো দেখবো, এখানে গ্যাপ হচ্ছে 3, এখানে গ্যাপ হচ্ছে 5, তাহলে মিলতেছে না, আমাদের মিলাইতে হবে, তাই না? মেলানোর জন্য কি দরকার? 2 আর 3 এর ডিফারেন্স 1, 5 আর 8 এর ডিফারেন্স 3। আচ্ছা, এখানে তো মেলানো হয়েছে, মানে একটু আগে তো বাড়াই দিতে অঙ্ক দিলাম ওইটা এখানে। তাহলে আমরা আসি, 1 দিয়ে 5 8 কে গুণ করলে 5 8 থাকে, 3 দিয়ে এদেরকে গুণ করলে 3 দুগুণা 6, 3 তিরিকা 9।
এই যে গ্যাপ হয়ে গেছে 1, এই গ্যাপ যখন সমান 1 হলো তখন আগের অঙ্কের স্টাইলে করি 2 যোগ করা হলো উভয়ের সাথে, তাহলে এই 1 এইখানে 1, তাহলে এই 1 অংশের মানে হচ্ছে 2। তাহলে উত্তর কি চাইছে? সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কোনটা? এই 5 আর 8 হচ্ছে আমাদের সংখ্যা, তাহলে 2 হচ্ছে 5 দুগুণা 10, 8 দুগুণা 16। এই দেখেন 2 গুণ 10 আর 16 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এবং এই কাজটা করতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, মিল করার টেকনিকটা তো শেষ করে দেই না, আমরা তো আরো একাধিক অঙ্কে অ্যাপ্লিকেশন দেখা দিব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 113 নম্বরটা ক্লিয়ার কিনা বলেন, যে এই যে উপরের যে গ্যাপ 3 আর নিচের গ্যাপ 1, এইটা দিয়ে উপরেরটাকে গুণ, উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ, আর বাকি তারপরে হিসাব করলে মিলে যাবে। হ্যাঁ, 114 নম্বর অঙ্কটা সবাই অ্যান্সার দেন। দেখেন এটা 2024 সালের প্রশ্ন, মেট্রো রেল টিকিট মেশিন অপারেটর আসছে 2024 সালে। 114 নম্বর অঙ্কের অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করেন। ফার্স্ট কতটুকু বুঝলেন তার প্রমাণ দেন। ইয়াসিন আপন বলছে স্যার অপশন টেস্টটা একটু বুঝাই দেন। ভাই অপশন টেস্ট তো বুঝাই দিছি অলরেডি, আর ওখানে অপশন টেস্টের কিছু বলার কিছু নাই, কারণ 5:8। খেয়াল করেন অপশন টেস্টে যেটা ছিল 5:8, তাহলে এইটাকে ডাবল করলে হবে 10:16, এটাকে 3 গুণ করলে হবে 15:24। তার মানে আপনি একটাকে যত গুণ বাড়াবেন অন্যটাকে তত গুণ বাড়াইতে হবে। এখানে 8টা 3 গুণ 24, তাহলে এখানে 3 5 15 হওয়ার কথা, তো নাই, তাহলে এটা তো হবে না। এইখানে মিলছে 5 দুগুণা 10, 3 8 দুগুণা 16, তো এইটা তো আর নতুন করে অপশন টেস্ট করার কিছু নাই। 114 নম্বর অ্যান্সার কত বলেন? কি টেকনিকটা কেমন লাগতেছে? আয়াতুল্লাহ আয়াত বলছেন নতুন নতুন অনেক অ্যাপ্লাই শিখতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষার হলে আবার ছোট বড় স্টাডি করবো, তাহলে হবে এই শিখে পরীক্ষার হলে এটা প্রয়োগ করতে হবে। 114 নম্বর অ্যান্সার 24, অনেকে 12 দিচ্ছেন। আচ্ছা, সেকেন্ডে করার সিস্টেম নাকি 3 থেকে 4 7, 3 থেকে 7 পর্যন্ত 4। আচ্ছা, এটা দ্রুত, মানে অপশন টেস্ট করে কিন্তু করাটা দ্রুত, বাট অপশন টেস্ট করতে গেলে এখানে যোগফল বসে, তো বড় সংখ্যাটি কত, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা অ্যান্সার, তাহলে 12 হইতে পারে অথবা 24 হইতে পারে। তাহলে শুদ্ধি পরীক্ষা করতে যে সময় লাগবে এই টেকনিকটা বুঝলে কিন্তু তার থেকে দ্রুত হবে। কে কতটুকু বুঝতেছে জানে না। এখানে 2, এখানে হচ্ছে 1, তাহলে 1 দ্বারা যদি এখানে 1 আসে 2 আসে, তাহলে নিচেরটাকে তো গুণ করার দরকার নেই, নিচেরটা 7 5 থেকে গেল, আর নিচে 2 দিয়ে উপরে গুণ করলে 6 আর 4, এখন ডিফারেন্স 1 ভাগের মান 4। এখন উত্তর কি যাইছে? বড় সংখ্যাটা কত? এই বড় সংখ্যাটা কিন্তু 3 কে গুণ করা যাবে না। অনেকে আছে এই 4 দিয়ে এই 3 কে গুণ করছেন না, একে যখন ডাবল করে নিব তখন এই অনুপাত ধরে কাজ করতে হবে। তাহলে 4 6 24, 24 হচ্ছে অ্যান্সার। শুদ্ধি পরীক্ষা করি যে এটা যদি 24 হয় তাহলে 3 আসছে 24, এটা হবে 16। এখন দুইটার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 28, এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 20। 28 আর 20 কে যদি 4 দ্বারা কাটাকাটি করি, 4 7 28, 4 5 করি, 7:5, এই যে 7:5 আছে, তাহলে 24 ধরে হচ্ছে অ্যান্সার। 12 যারা বলতেছেন তারা কোথায় মিস্টেক করছেন সেটাও কিন্তু দেখা দিতেছে। পরে বাইরে এম আর রবিন বলছেন বেসিক বুঝি নাই। ভাই বেসিক এখানে এত বিশাল কিছু নাই, অনুপাত সমান থাকলে ওই সমান অংশটার ভ্যালু হচ্ছে ওটার মান, আর অনুপাত সমান না থাকলে অনুপাতটাকে সমান করতে হয়। সমান করতে গেলে দুই পাশের দুইটার যে অনুপাতের মাঝখানে যে গ্যাপ, ওইটা দিয়ে উল্টা পাশে গুণ করতে হয়, এবং এই কথাটা অলরেডি 10 বার বলা হয়ে গেছে। আর মানে আপনারা হয়তো মনে করছেন বিষয়টা অনেক সুন্দর টেকনিক, অনেকগুলো অঙ্ক যেহেতু করা যাবে তাহলে অনেকগুলো কথা বললে মনে হয় বেশি বেশি শেখা যাবে, অপ্রয়োজনীয় এক্সেস কথা বলে কি লাভ। এখন বেশি বেশি অঙ্কে প্রয়োগ করলে তখন বিষয়টা ক্লিয়ার হবে। আমি তো বলতেছি না যে এখনই পারতে হবে, আরো সময় দেন। আপনার এই যে ভুল হওয়ার জায়গাটা দেখা দিলাম যে এখানে 1 অংশের মান 4 যদি হয়, এই 4 দিয়ে এই আগের অনুপাতকে গুণ করা যাবে না, যেহেতু এই অনুপাতটাকে আমি দ্বিগুণ করে বাড়াই নিছি, 2 গুণ করছি কেন, নিচের অনুপাতের ডিফারেন্স দিয়ে। তাহলে এখান থেকে তো আস্তে আস্তে আপনার আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আগের কনফিউশন গুলা। কিন্তু না, আপনি যদি আগের অঙ্কে যে আবার গল্প বলতে বলেন তাহলে তো ওইখানে কামব্যাক করা যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি শেষ। এগুলো এখন নিজের মতো করে নিবেন, ঠিক আছে? দেখেন এটা আসছে পরীক্ষায় 115, দুটি সংখ্যার অনুপাত 3:7, উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে 1:2। ছোট সংখ্যাটি কত? এমএসটি সুমনা রানা বলছেন এবার বুঝলাম। এই তো, যত আগাবেন তত নিজে বুঝবেন। এটা নিজে করতে যাবেন, প্রথমবার ভুল হবে, আবার শুদ্ধি পরীক্ষা করবেন, আবার ভুল হবে, আবার করবেন, বুঝে যাবেন। যখন এই যে বুঝে যাবেন নিজে নিজে করতে যেয়ে, তখন কিন্তু এটা স্থায়ী হবে। তারপর 1 2টা করবেন, 8 2টা করবেন। আপনার তো বললাম শুরুতেই যে আপনি 100টা অঙ্ক করে যাবে এই টেকনিক দিয়ে। বয়সের অধ্যায়ের অধিকাংশ অঙ্ক এইভাবে হবে। বয়সের এই 2 রেশিওর অঙ্ক খুব আসে না, তো ওইখানে তো একটা কথাই বলে, দেখেন উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে, এটা মানে যা 10 বছর পরে, মানে তা পিতা পুত্রের বয়স, পুত্র পিতার বয়সের অনুপাত 3:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 1:2 হবে। পিতার বয়স কত, পুত্রের বয়স কত, পিতা পুত্রের যোগফল কত, 2 বছর পরে পুত্রের বয়স কত হবে।
তো ওই সব অঙ্ক তো এই টেকনিকে করা যাবে। আপনারা যারা এই ধরনের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে চান তারা বয়সের অধ্যায়ে ওই 2টা অনুপাতের অঙ্কগুলো বাড়ি করে দেখবেন, ওইখানে আলোচনা আছে, তাহলে পারবেন। এখানে দেখেন এগুলো আসছে পরীক্ষায়, কিন্তু বানায় দিছে এরকম না, এটা 17 সালে আসছে আবার 19 সালেও আসছে, ঠিক আছে? মানে এগুলো যে আসে পরীক্ষায়, এই কনফিডেন্সটা তো পাচ্ছেন, তাহলে এই টেকনিকটাকে যে কাজে লাগানো যাবে এইটাও তো পাচ্ছেন। এবং আমার তো কথাটা তো বিশ্বাস করতে হবে যে আমি যে বলছি যে 1 ফোঁটার উপরে অঙ্ক করে দিতে পারবো, সেম টেকনিক শেখা শেষ, আমরা শিখতে 10 মিনিটও লাগে নাই, যা শুধু প্র্যাকটিস করবেন। আপনি যদি গুরুত্ব না দেন, আবার যদি অপশন টেস্টে করেন, আবার যদি সমীকরণের এক্স ওয়াই জেড লেখেন, তাহলে আপনার পরীক্ষাতে আপনি কিভাবে পারবেন? আপনি অন্যরা যে সময় একটা অঙ্ক করবে, আপনি তো 5টা অঙ্ক করার সময় আপনি একটা অঙ্ক খেয়ে ফেলবেন। তো এইটা খুব আফসোস লাগে যে এত সুন্দর সুন্দর কোয়ালিফাইড টেকনিক শেখাই দেই, কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করে না স্টুডেন্টরা, বা 2-4 জন করে, অনেকে ওই ছোটবেলার মতো করে চিন্তা করে এটা এক্স ধরে করতে হয়, 4x ডিভাইডেড 7x, 4x প্লাস 4। আর ভাই সমীকরণ সাজাইতে না পারিয়া কি কেউ এত স্মার্ট টেকনিক শিখতে পারে? সমীকরণ নিয়ে হাজার হাজার অঙ্কের রিসার্চ করার পরে না শর্টকাট টেকনিক গুলা বা লজিক গুলা বা ম্যাজিক গুলা আবিষ্কার হয়। তো যে ম্যাজিক দেখায় সে কি ওগুলো না শিখে পার হয়েছে বলেন? মানে ধরেন ওই যে কোরআন শরীফ তেলাওয়াতের একটা অনুষ্ঠান হয় না রমজান মাসে, তো দেখা যাচ্ছে যে একটা হাফেজ ছেলেকে যে কোনো ওখান থেকে ধরলে সহজে পারতেছে, তো বলতেছে যে এই ছেলেটার মতো আমার ছেলেকে করবো, ঠিক আছে? কোথায় কিভাবে দ্রুত করা যায়, এরকম কোন টেকনিক আছে নাকি যে খুব দ্রুত যে কোনো ওখান থেকে আয়াত ধরলে পারবে বা এত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে, ঠিক আছে? এবং ধরেন আছে মুসাব্বা, মানে একটা আয়াতের একটা অংশ কয়টা সূরাতে এই একই রকম আছে, মানে এত সূক্ষ্ম ভাবে। তো এখন যে হুজুর সাথে পরামর্শ করছে, তো ওই বলছে ভাই আগে সবার আগে তো হাফেজ হইতে হবে, তারপরে না আপনার আরো চর্চা করলে আরো ভালো হাফেজ, তারপরে আরো চর্চা করলে আরো টেকনিক, আরো সুর, ঠিক আছে, আরো প্রখর তীক্ষ্ণ ভাবে করতে পারবে। কিন্তু আপনি যদি হাফেজে না হন, তা আপনার তো যে কোনোটা ধরলে আপনি পারবেন না। তো এই যে অনেকে যারা বলেন যে খালি টেকনিক শেখায়, খালি ম্যাজিক শেখায়, খালি শর্টকাট শেখায়, তো ফর্মাল নিয়মটা না শিখায়া ওইগুলা শিখলে তো হবে না। কারণ ওই বা যারা ওই শর্টকাট টেকনিক খুব স্মার্টনেস টেকনিক গুলা যারা শেখায়, তারা রিটেন অঙ্কগুলো পারে না, বিষয়টা তো এরকম সম্ভব না। তো এই জন্য আশা করি ভুল বুঝবেন না, ঠিক আছে? তখন মনে থাকে না, তখন মনে থাকে না কেন? কেন থাকবে না? এত সুন্দর করে উপস্থাপন করলাম, এত সিরিয়াসলি গুরুত্বটা বোঝাইলাম, পরীক্ষার হলে বারবার টাইমিং নিয়ে ধাক্কা খাচ্ছেন, এত কৌশলের স্টাইলটা দেখাই দিলাম, কোন ধরনের প্রশ্নগুলো অ্যাপ্লাই করা যাবে সেটা আরো দেখাই দিব, তারপরে যদি আপনি না বুঝেন তাহলে তো বলার কিছু নাই। অথচ আপনি কিন্তু এমন এমন টেকনিকের 2টা ভিডিও দেখে, ভাইরাল ভিডিও দেখে, রিলস দেখে থামে থাকবেন, যে টেকনিক শুধু একটা অঙ্ক ইউজ করা যায়, যে টেকনিক শুধু 2টা অঙ্ক ইউজ করা যায়। আর আমরা যে টেকনিক গুলো শিখাইছি এই পর্যন্ত যতগুলো টেকনিক এমডিএস মেথড শিখে আসে না ওই নিয়মের, তারপরে রুল অফ অ্যালিগেশন সামনের ক্লাসে শেখাবো, ঠিক আছে? বা এই যে ধরেন আছে যে এই রেশিও মেথড শেখাচ্ছি, বা মাঝখানে আরো বিভিন্ন ওখানে শর্টকাট শেখাই দিছি। তো যতগুলো শেখাইছি প্রত্যেকটা টেকনিক নিয়ে আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন তো, যে আমাদের যতগুলো টেকনিক ছিল সবগুলো অনেক প্রশ্ন ইউজ করা যায়। 117 কি বলছে? 16-25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান 1:2 হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এইখানে কিন্তু দেখেন এই যে 16:25 এটা কিন্তু একটা অনুপাত, এই অনুপাত থেকে উভয় পদ থেকে মানে 2 জায়গা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 1:2 হবে, ঠিক আছে? বিয়োগ করলে অনুপাতের মান, এই যে অনুপাতের মানে ফ্র্যাকশন হওয়া মানে কি? ফ্র্যাকশন হওয়া মানে 1:2 হওয়া। তাহলে এখানে আমাদের দেখেন 16/25, এখান থেকে এক্স বিয়োগ করবো ইকুয়াল টু 1/2 হবে। এখানে তো যেটা বিয়োগ করবো সেটার নাম এক্স ধরবো, তারপরে ক্যালকুলেশন করলে এক্স এর মান যেটা বাইর হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা আবার শর্টকাটে করা যায়। শর্টকাটে কি? যে অপশন থেকে ধরেন যে 7 যদি বিয়োগ করি 19 থেকে, 16 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 9, আর 25 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 18। এই দেখেন 18 আর 9 এর কাটাকাটি করলে হচ্ছে হাফ হয়, ঠিক আছে? এটা অপশন টেস্ট। আর এক্স ধরে করলে রিটেন আকারে। আর আমরা যেটা করলাম ওইভাবে যদি করতে চাই, এই 2 জায়গাতে সমান আনতে হবে, তাই না? তাহলে এইখানে 9, তাহলে দেখেন 9 9, 9 2 18, আর এখানে 1 দিয়ে তোর গুণ করার দরকার নেই। তাহলে দেখেন 16 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 7, 25 আর 18 ডিফারেন্স হচ্ছে 7। এই 7 হচ্ছে এখানকার অ্যান্সার। আশা করি 3 ভাবে করার পরে আর কিছু আছে করার বলেন? এখন বলতে পারেন এত অল্প কথা লিখলেন, দ্রুত হয়ে গেল। ভাই দ্রুত করবো না তা কি? এই টেকনিকটা নিয়ে কতক্ষণ ধরে কথা বলতেছি, কতগুলো অঙ্ক দেখাই দিলাম। হ্যাঁ, 118 নিজে করবেন, হু একই রকম।
119 কোন অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে অনুপাতটি 3:4 হয় এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। কোথায় আসছে? রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় 2011। এই অঙ্কটা অপশন টেস্ট করা ভালো, তবে আমরা যদি দেখি যে কোন অনুপাতের উভয় পদ থেকে, তাহলে এখানে x/y x-1 y-1 ইকুয়াল টু হচ্ছে 3/4। আবার উভয় পদ থেকে যোগ করলে, এখানে হ্যাঁ যোগ করলে, আর উভয় পদ থেকে বিয়োগ করলে, 1 বিয়োগ করলে ইকুয়াল হচ্ছে 2/3। ঠিক আছে, মানে অনুপাতে ধরলাম কি x অনুপাত y, তাহলে x অনুপাত y এর ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা দুইটা সমীকরণ সাজাইতে হবে x y এর মান বাই করার জন্য। তাহলে আমরা আসি 4x + 4 ইকুয়াল টু 3y + 3। 4x ইকুয়াল টু, এটা তো ভালো ঝামেলা হচ্ছে, 4x - 3y ইকুয়াল টু হচ্ছে -1। আর এখান থেকে এই দুটো সমীকরণ সমাধান করে নেবেন। ঠিক আছে, এই অঙ্কটা এমনিতে একটু ঝামেলা আছে, আর কারণটা হচ্ছে যে দুইটা শর্ত দিছে এবং প্রথম অনুপাতটা দেওয়া নেই। তো এই জন্য সমীকরণ আকারে, রিটেন আকারে করতে গেলে এরকম, আর অপশন টেস্ট করতে গেলে দেখেন অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে 3:4 হয়, আবার 1 বিয়োগ করলে 2:3 হয়। তাহলে এইখানে জিনিসটা যদি আমরা 3:4 আর 2:3 এর খেলাটা খেলি, এখানে ডিফারেন্সটা হবে 1-1-2। তার আসি 3 আর 2 এর ডিফারেন্স 1, 4 আর 3 এর ডিফারেন্স 1, তাহলে 1 এর মান হচ্ছে 2। উত্তর কি চাইছে? তাহলে অনুপাতটা চাইছে, তাই না? অনুপাতটা চাইছে, অনুপাতটা হচ্ছে যে এক অংশের মান 2 হলে এইখানে সংখ্যাটা হচ্ছে 6 আর 8। 1 যোগ করার পরে 6 আর 8 হলে 1 যোগ করার আগে ছিল 5:7। এই যে ঘ অ্যান্সার। 119 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ। রিটেন আকারে সমীকরণ আরো একভাবে সাজানো যাবে। এই অঙ্কটা আগে শর্টকাটটা দেখাই দিই, সেটা হচ্ছে যে এই যে প্রথম অনুপাতটা দিল না, 1 যোগ করে 3:4 হয়, এটা যদি আমরা সংখ্যা রেখা, আচ্ছা যেটা রিটেন আকারে দেখাই দিলাম ওইটা একটা সমীকরণ আরো একভাবে সাজানো যাবে, সেটা আমরা দেখাচ্ছি। তো এখানে দেখি যে সংখ্যা রেখায় আর কি, যদি আপনি 0-তে থাকেন তাহলে সামনের দিকে যাবেন আর একটা পিছনের দিকে যাবেন। এখানে 1 যোগ করলে যে অনুপাতটা পাবেন সেটা হচ্ছে 3:4, 1 বিয়োগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে 2:3। তাহলে এই অনুপাত থেকে এই অনুপাতের গ্যাপ কত? এই গ্যাপ হচ্ছে 1 আর 1 2। এইখানে ওই কাজটাই করছে যে 3:4 আছে, 2:3 আছে, তাহলে এদের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের ভ্যালু হচ্ছে তখন 2। ঠিক আছে, এবং এখানে অনুপাতের বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 3 আর 2 এর ডিফারেন্স 1, 4 আর 3 এর ডিফারেন্স 1, বিয়োগফলটা সমান। তাহলে এই 1 অংশের মান 2, তাহলে 3 অংশের মান 6, 4 অংশের মান 8, অর্থাৎ সংখ্যাগুলার এইখানে ছিল 6:8। এই 3:4টার নাম কি? 3:4টার নাম হচ্ছে 1 যোগ করলে 3:4 হয়, মানে 6:8 হয়। তাহলে যোগ করার আগে কত ছিল? 1 যোগ করার আগে ছিল 5:7। এটা যদি কারো জটিল লাগে, সব থেকে সহজটা আমাদের বইয়ে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে দেখেন 1 যোগ করলে অনুপাতটা যদি 3:4 হয়, তাহলে যোগ করার আগে ছিল 3x - 1 আর 4x - 1, মানে এটা হচ্ছে 1 যোগ করে যদি ওইটা অনুপাত হয়, তাহলে যোগ করার আগে এইখানে ছিল এটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কিন্তু এখন এইটার সঙ্গে এখন যদি 1 বিয়োগ করি, 1 বিয়োগ করি মানে কি, এই অনুপাতটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে 2/3 হবে। তাহলে উপরে আসে 3x - 2, নিচে হচ্ছে 4x - 2 ইকুয়াল টু 2/3। আর গুণ করলে 9x - 6 ইকুয়াল টু 8x - 4। তাহলে x এর মানটা হচ্ছে 2। x এর মান 2 হলে এই যে বললাম না, এইটা আমাদের অ্যান্সার, কারণ 1 যোগ করে ওই অনুপাত হচ্ছে, যোগ করার আগে কত ছিল। তাহলে x এর মান 2 হয়, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 2 4 দুগুণা 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 5:7 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা ঘ। আর শর্টকাটে যেটা করে দিলাম ওইটাও সহজ ছিল। অপশন টেস্টও বেস্ট। ওকে, 1 ঘন্টা হয়েছে আমাদের ক্লাস। বাবা এখানে তো আর কটা অঙ্ক আছে? সময় লাগলো অনেক। হ্যাঁ, এটা
121 নম্বর অঙ্ক করবো। দেখেন এটা একটা কোয়ালিফাইড অঙ্ক। 120 নম্বর অঙ্কে কি বলতেছে দেখেন, একশো বিশ নম্বর বলতেছে যে ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে 7:9। যদি কবি ববিকে 21টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 7:6। আবার যদি ববি কবিকে 11টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 5:8। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে? আমরা যদি প্রশ্নের ভাষা অনুযায়ী প্রশ্ন মতো লাইনটা ডাইরেক্ট লেখার চেষ্টা করি, ববি ও কাছে কিছু আপেল আছে যার অনুপাত 7:9। যদি কবি, তাহলে দেখেন নামটা হিসাব করি, ববি দিতেছে কবিকে, ববির অনুপাত যেহেতু 7 তাহলে কবির অনুপাত 9, তার মানে কবির কাছে বেশি আছে। তাহলে ববি আর কবি কত? 7:9, 7x 9x। এখন কি বলছে, যদি কবিকে দ্বিতীয় ব্যক্তি মানে যার কাছে বেশি আছে, যদি 21টি আপেল দিয়ে দেয় ববিকে, তাহলে এই যে যার কাছে বেশি আছে ওর কাছে 21টা চলে যাবে, আর যার কাছে কম আছে ওর পাশে যোগ হবে। তাহলে কি হবে? তাহলে অনুপাত হবে 7:6। দেখেন শুরুতে আর অনুপাত কম ছিল, একটা বেশি ছিল, কিন্তু এবার একটাই বেশি একটা কম। কেন? কারণ 21টা ট্রান্সফার হয় ওর কাছে চলে গেছে। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করলে কিন্তু এক্স এর মান চলে আসে। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করি, 6 7 42 7 9 63, 63x মাইনাস 147 ইকুয়াল টু 42x মাইনাস প্লাস 6 21 126। তাহলে 42x এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 21x। এই 147 ওই পাশে চলে গেলে 47 আর 3 মিলে 50, 273। 7 7 73। হ্যাঁ, তাহলে অতএব এক্স এর মানটা কত? এই 21 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 21কে 21 আর থাকতেছে কত? 6 63 3 21 63। তার মানে এক্স এর মান হচ্ছে 13। এক্স এর মান 13 হলে উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে এই যে আবার বলছে না এই দ্বিতীয় সমীকরণটা সাধারণ দরকার নেই, কারণ এই প্রথম সমীকরণ থেকে আনসার চলে আসছে। তাহলে এখানে চাইছে কি, কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে। এই যে শুরুতে দেখেন 7:9, এখানে কিন্তু কবির কাছে বেশি আছে যার অনুপাতের মানটা বেশি। তাহলে দেখেন 9x মাইনাস 7x বা 2x হচ্ছে আনসার। তাহলে এক্স এর মান যেহেতু 13, তাহলে 26 হচ্ছে আনসার। তো 120 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 26। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে রিটেন সমাধান, শর্টকাট দেখবেন। 120 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে রিটেন সমাধান। শর্টকাটের জন্য আমরা যেটা করব, শুরুতে অনুপাতটা আছে 7:9 আর পরবর্তীতে অনুপাতটা হচ্ছে 7:6। এটা হচ্ছে ববি আর কবি, এটাও কিন্তু ববি আর কবি। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা খুব বেসিক জিনিস দেখেন, আমার কাছে এক বান্ডিল টাকা আছে, সেটা 500 টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা। আমি ধর আছে প্রথমে মনে করলাম একে 5,000 দেয়, ওকে মানে একজনকে 6,000 দেয়, একজনকে 4,000 দেয়। পরে বললাম না, ওর কাছ থেকে 500 টাকা নিয়ে একে দিয়ে দিই, তাহলে একজনকে 5,500, একজনকে 4,500। আবার বললাম না, ওর কাছে 2,000 টাকা নিয়ে ওকে দিয়ে দিই। মানে আমার বিভিন্ন সময় মন স্থির নাই, এলোমেলো হচ্ছে। কিন্তু যত যাই করি ওই দুইজনকে তো 10,000 টাকা দিতেছি না, 10,000 টাকা জায়গাতে 11,000 টাকা, নতুন করে কোনো টাকা দিতেছি না। মানে একজনের টাকা নিয়ে আরেকজনকে, একজনের টাকা নিয়ে আরেকজনকে এইভাবে দিতেছি, কিন্তু মোট টাকা কিন্তু 10,000 আছে। তো এখানে বিষয়টা এরকম যে একজনের আপেল যদি আরেকজনের কাছে যায়, আরেকজনের আপেল যদি আরেকজনের কাছে, যতই আনা নেওয়া করতে থাকুক, মোট আপেল তো সবসময় ঠিক থাকবে, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে এইখানে দেখেন 7 আর 9 মিলে হচ্ছে এটা 16, আর এইখানে 7 আর 6 মিলে হচ্ছে 13। তো এইখানে মোটটা ঠিক নাই, মোটটা দুই জায়গাতে সমান করতে হবে। মানে এখানে 16 আছে তাহলে এখানে 16 হবে, অথবা এখানে 13 আছে তাহলে এটা 13 বানাইতে হবে। আর এই 13 দ্বারা 16 বানানো ঠিক সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি করব, এই অনুপাতটাকে এই যে 13 দিয়ে গুণ করব, আর এই অনুপাতটাকে এই যে 16 দিয়ে গুণ করব। এখন বলতে পারেন একটু আগে বিয়োগফল দিয়ে গুণ করলাম, এবার যোগফল দিয়ে গুণ করতেছি। আগের অঙ্কের ভাষা এই অঙ্কের ভাষা এক না। আগের অঙ্কের ভাষাটা সার্বজনীন, ওইটা দিয়ে বেশি অঙ্ক করা যায়,
কিন্তু এখানে একটু ব্যতিক্রম। দেখেন এখানে একজনের আপেল আরেকজনকে দিচ্ছে, আগে তো দুইজনের কাছ থেকে 21 বাপ। এবার কি হয়েছে, এবারের ভাষাটা হচ্ছে কি একজনের আপেল দিয়ে ওদের ওই অনুপাতের মধ্যে আরেকজনের কাছে দিতেছে। এই জন্য আমরা ওই যে বান্ডেলের যে উদাহরণটা দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ ছিল, যে আমি টাকা তো 10,000 নিয়ে গেছি, এর কাছ থেকে নিয়ে ওকে দিতেছি, ওর কাছ থেকে নিয়ে ওকে দিতেছি, কিন্তু ওই দুইজনের মধ্যে তো সব মিলে 10,000 টাকায় থাকতেছে। তাহলে দুইজনের অনুপাতের যোগফলটা যেন সেম হয়। অনুপাতের যোগফলটা কিভাবে সেম হবে, আমি এই অনুপাতটাকে বড় করব, এই অনুপাতটাকে বড় করব, এটাকে একটু, যেহেতু এমনিতে 16 যোগফল 16, একে একটু কম বড় করব, আর এই অনুপাতটা যেহেতু যোগফল 13, একে একটু বেশি বড় করব, তাহলে দেখা যাবে যে দুইজনের সমান হয়ে যাবে। কিরকম দেখেন, 7 13 91, 9 13 9 13 10 130 থেকে 117, আর এ হচ্ছে 7 16 6 16 96, 7 16 112, 6 16 96। এদের যোগফলটা দেখেন, এই অঙ্কটা কিন্তু আসলে এই সংখ্যার বড় হওয়ার কারণে একটু জটিল মনে হইতে পারে, বাট সেটা ইগনোর করেন, জাস্ট লজিকটা দেখেন, ঠিক আছে। তাহলে 117 আগে 118, 118 এখানে যদি 10 দিয়ে দেই 108, 208, এখানেও দেখেন যোগফল 208। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, বুঝতেছেন কিনা বলেন। দুই জায়গায় যোগফল 208 হলো, মানে এখন অনুপাতটাকে আমরা যখন এরকম করে বড় করে নিলাম, তখন এই দুইজনের যোগফল, তার মানে মনে করেন দুইজনের কাছে 208টা আপেল আছে। শুরুতে কি ছিল, ববি আর কবির কাছে 208টা আপেল ছিল, পরবর্তীতেও 208টা আপেল আছে। এ বন্ধু ক্লিয়ার? এই 208টা আপেল 208টা আপেল কেন দুইজনের জন্য সমান হইতে হবে, কারণ কি, কারণ ধরেন আছে 208টা আপেলের মধ্যে ধরেন একজনকে 108টা দিলাম আর একজনকে 100টা দিলাম, সাপোজ। এখন ধরেন আছে এর 8টা আপেল নিয়ে একে দিলাম, তাহলে এবার এর 100টা হয়ে গেল, এর 108টা হয়ে গেল, কিন্তু এইখানকার দুইজনের যোগফল 208, এইখানকার যোগফল তো 208 আছে। ওদের ভিতরে যত, ওর যদি 100টা আপেল সবগুলো আপেল দিয়ে দেওয়া যায়, তারপরে 208টা আপেল হবে যোগফল। পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, বাট এত ডিপলি চিন্তা আমরা করতে পারি কিনা জানি না। পরে আসতেছি 208টা। এখন অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের এইখানে দেখেন যে শুরুতে এর কাছে ছিল 91টা আপেল, এইখানে ডিফারেন্সটা এখন দেখবো, ডিফারেন্স কত, ডিফারেন্সটা হচ্ছে 91 থেকে 100 মিলিতে 9, 9 আর 12 21, কাকতালীয় ভাবে মিলে গেছে। দেখেন এই যে 21 21 বলছি না, এখানে 21 মিলে গেছে। এখন অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই 91 আর 117, এই যে প্রথম যে অনুপাতটা আছে না, এই অনুপাতের মাঝখানের এই ডিফারেন্স, কাকতালীয় ভাবে দেখেন 21 ভাগের মান 21, 21 ভাগের মান 21, কারণ এইখানকার ডিফারেন্স আর এই 21টা, আমরা তো 21টা না দেখি, এখানে তো ডিফারেন্স, তো 21 21 মিলে গেছে। তাহলে 21 ভাগের মান যদি 21 হয়, তাহলে এইখানে যে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 91 আর 117 ডিফারেন্স কত, এখানে 9 আর 17 মিলে 26, এই 26 হচ্ছে আমাদের অ্যান্সার, খ অ্যান্সার। সংখ্যাগুলো বড় বড় দেখে ঝাবলা মনে হচ্ছে না, কিন্তু ওইটা তো ডিজিটের যোগফল বিয়োগফল, এখানে এমন হইতে পারতো যে ছোট ছোট ডিজিটও আসতে পারতো যদি অনুপাতটা সহজ দিত। বাট মূল লজিকটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। যাদের এখন ক্লাসের শেষ মুহূর্তে এরকম অঙ্ক মাথায় মানে ঢুকতেছে না, তারা পরে আবার দেখবেন ফ্রেশ মাইন্ডে, সকালে ভোরে উঠে অথবা রাত 4টা 5টার দিকে উঠে সেরির সময়, তাহলে মাথা কাজ করবে। মার্ক করে রাখেন এই অঙ্ক দুটা। কি 120 নম্বর অঙ্ক ক্লিয়ার? আর রিটার্নটা তো আবার বোঝানোর কিছু নাই। এখন বলতে পারেন যে পরে যে কথাগুলো বললো ওটা কি, এই পরের কথাটা নিয়ে এই সেম অঙ্কটা আরেকটা শর্টকাট বানানো যাবে, সেখানেও এই একটা অ্যান্সার আসবে, এই পরের কথাটা নিয়ে আবার সমীকরণ একটা বানানো যাবে, জাস্ট 21 জায়গায় 11 হবে, তাছাড়া সব কাহিনী সেম। ঠিক আছে, এটা শর্টকাট কঠিন, শর্টকাট কঠিন না, এটা একটা নতুন আইডিয়া এবং আইডিয়াটা লজিক্যাল। এবং আমি যে টাকার বান্ডিলের উদাহরণটা দিলাম না, মানে ধরো একজন ব্যক্তি 10,000 টাকা একখানে ঋণ করছে, এখন খুব আরেকখানে 5,000 টাকা ঋণ করছে, এখন 10,000 টাকা ঋণ যেখানে করছে ওই লোক খুব চাপ দিচ্ছে টাকা শোধ করার জন্য, এখন আরেকখানে যে 5,000 টাকা ঋণ করে আনে ওকে শোধ দিল, মোটের উপর ঋণ তো ওই 15,000 টাকায় থাকলো, তাই না? তো বিষয়টা এরকম যে একখানে টাকা নিয়ে আরেকখানে দিলে তো মোট টাকা দুইজনকে সমানই দিব। এইটা হচ্ছে মেইন পয়েন্ট, এটা মেইন থাকলে বাকিটা সব ঠিক আছে। অনুপাতকে ধরেন এই 7 অনুপাত 9কে আমি 2 গুণ বাড়াইতে পারতাম, 14 অনুপাত 18, একে আমি 3 গুণ বাড়াইতে পারতাম, 3 7 21, 3 6 18, এটা 18 মিলে গেছে। মানে অনুপাত জিনিসটা এমন, মানে এই অনুপাতের অঙ্কগুলো এরকম ম্যাজিক্যাল স্টার কেন করা যাচ্ছে জানেন?
কারণ অনুপাতকে না আপনি ইচ্ছা মতো এই 7-6 আছে না, একে আপনি 70-60ও ধরতে পারেন, 7 কোটি 6 কোটিও ধরতে পারেন। এই যে এত উপরে ইচ্ছা মতো উঠানো যাচ্ছে, এইটার কারণে আপনার সুবিধা কি, আপনি যেইখানে যা মিলাইতে পারবেন সেইখানে যা থামবেন। এইখান থেকে কিন্তু এই শর্টকাট গুলো তৈরি হয়েছে, ঠিক আছে। কঠিন সোজা পরে, টেকনিকটার লজিকটা দেখেন কত ডিপ লজিক। 121 এনএসআই সহকারী পরিচালক, নবম গ্রেডের প্রশ্ন, আইবিএ নিছে এই প্রশ্ন। দেখেন এটা কি বলতেছে 121। আচ্ছা, পরপর দুইটা কঠিন অঙ্ক করলে মাথা গরম হয়ে যেতে পারে। 122টা আগে করি, তারপরে 121টা করবো। হ্যাঁ, 122 নম্বরটা দেখেন আগে। একশো বাইশে কি বলতেছে দেখেন, একটা বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত ছিল 1:4, বালক কম বালিকা বেশি। সেখানে আরো 140 জন বালক ভর্তি হবার পর বালক ও বালিকার সংখ্যার বর্তমান অনুপাত হলো 2:3। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? আজকে ক্লাসটা শেষ করে দিতে চাইলাম, কিন্তু দেখতেছি তো আরো কিছু কঠিন অঙ্ক আছে। আচ্ছা দেখি, তাহলে 1:4, সেখানে আরো 140 জন বালক বালিকা ভর্তি হওয়ার পর বালক বালিকার সংখ্যার বর্তমান অনুপাত হলো 2:3। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে আমরা রিটার্ন আকারে যদি করি, তাহলে বালক বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে 1:4, তাই না? তাহলে x আর 4x, সেখানে আরো 140 জন বালক ভর্তি হলো। তাহলে বালক ভর্তি হলে বালকের সাথে শুধু যোগ হবে, বালিকার তো কোনো খেলা নেই। ইকুয়াল টু কি হবে, বালক বালিকার সংখ্যার অনুপাত হবে 2:3, ঠিক আছে। তাহলে আর গুণ করি, 8x ইকুয়াল টু 3x প্লাস x 420, 5x ইকুয়াল টু হচ্ছে 420, x ইকুয়াল টু হচ্ছে 5 দ্বারা কাটাকাটি 84। তাহলে অ্যান্সার কি চাইছি, বিদ্যালয়ে বর্তমান তাহলে দেখেন তো বালক বালিকার সংখ্যা অনুপাত ছিল পরে এইটা অতীত, আর এখানে সেখানে আরো এতজন ভর্তি হওয়ার পর বালক বালিকার বর্তমান অনুপাত, তাহলে বর্তমান অনুপাত 2:3। তাহলে এই যে x আছে না, এই x এর সাথে আমরা এইটার হিসাব করব, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে আগে এখানে আমরা যেহেতু এই x আর 4x ধরছি, এখানে আগে মানটা বসাই, আমাদের টোটাল স্টুডেন্ট কে তারপর দেখতেছি। তাহলে x এর মান হচ্ছে 84, তাহলে x প্লাস 4x এটা হচ্ছে পুরাতন টোটাল, তাহলে 5x সমান 5 গুণন 84, তাহলে 584 হচ্ছে 420। তাহলে 420 জন আগে ছিল, আর বর্তমানে 420 প্লাস 140 জন ভর্তি হয়েছে, তাহলে হয়ে গেল 560। এই 560 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 122 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, অনুপাতে কি করব, অনুপাতের বিষয়টা দেখি। অনুপাত হচ্ছে 1:4 আর 2:3। এখানে টেকনিকটা হচ্ছে যে এই মানে বালক আর ওই পাশে বালিকা। এখানে যে টেকনিকটা শিখতেছি না, এগুলো আবার সামনের ক্লাসে যে মিশ্রণ আছে ওইখানে কাজে লাগবে। বালক আর বালিকা, এখন বালকের 140 জন যোগ হলো, তাহলে বালকের অনুপাতটা এক থাকবে না, এটা চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু বালিকা কি দোষ করলো, বালিকা তো 4 ছিল, তো এখানে 4 হওয়ার কথা, কারণ বালিকা তো চেঞ্জ হয়নি, বালিকা আগে যা ছিল তাই থাকবে, কিন্তু এইখানে দেখতেছি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট হবে এই বালিকার অনুপাতের ভ্যালুটা দুই জায়গাতে যেন সেম হয়। 4 আর টানের লসাগু দেখতেছি আমরা 12, তার মানে আমরা এই 4 কে 12 বানাবো, এই 3 কেও 12 বানাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। কেন, তাহলে বালিকাটা দুই জায়গাতে সেম হয়ে যাবে। তাহলে এই 4 কে 12 বানাইতে গেলে আমরা দেখতেছি এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, এই 3 কে 12 বানাইতে গেলে দেখতেছি এই অনুপাতটাকে 4 দ্বারা গুণ করতে হচ্ছে। 3 দ্বারা গুণ করলে 3 আর 4 12, 3 অক্ষে 3, 4 দ্বারা গুণ করলে 3 আর 4 12, 4 দুগুণা 8। এই যে 12 মিলে গেছে, তার মানে এর এবার হিসাব ঠিক আছে। তাহলে দেখেন এখানে 3টা 8 হয়ে গেছে, তার মানে কি, তার মানে এটা 5 গুণ বেড়ে গেছে, 5 অংশ বেড়ে গেছে। এখানে বলছে না 140 জন, তাহলে 5 ভাগের মান 140। আর আমাদের বর্তমান স্টুডেন্ট হচ্ছে এই যে 8 আর 12, এইটা হচ্ছে আমাদের বর্তমান স্টুডেন্ট। তাহলে 8 আর 12 হচ্ছে 20 ভাগ, 5 12 যদি 140, 5 ভাগের মান 140 হলে 20 ভাগের মান মানে 4 গুণ 560 হবে। এই শর্টকাটটাও লজিক্যাল, এবং এরকম অঙ্ক এখন আপনি মনে করতে পারেন এখানে টেকনিকটা শেখার দরকার নাই, ঝামেলা হচ্ছে, ডিটেল করবো। কিন্তু অনুপাতে এই মিশ্রণের অঙ্কে যা দেখবেন এই টেকনিক লাগবে,
কারণ যখন আপনি মিক্সার করবেন, এখানে আপনি বালক মিক্সার করলেন, ওখানে আপনি দেখা যাবে যে সিমেন্টে মিক্সার করবেন বালু, বা সিমেন্ট মিক্সার করবেন, আর একটা মিক্সার করবেন না। যেটা মিক্সার করবেন না ওটা আনচেঞ্জেবল, যেটা মিক্স করবেন ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনাকে তো এই নিয়মটা অলরেডি অন্যখানে শিখতে হবে, তো এখানে একটু টাচ দিলেন তো সমস্যা কই। আচ্ছা ওকে, তাহলে আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। আমরা 121 নম্বর আমরা করবো। এটা একটু রিডিং পয়েন্ট, তো কয় সেকেন্ড লাগতেছে। একটা ঝুড়িতে রাখা আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 7:3:2। তাহলে কি আছে? আম, কমলা আর লিচু আছে। আম বেশি আছে না কম আছে? আম বেশি, কমলা একটু কম, লিচু আরো কম। ঝুড়ি থেকে কিছু আম সরানো হলো, তাহলে এই 7-এর আম তো আর 7 থাকবে না, ওটা অবশ্যই একটু কমে যাবে, কারণ এদের তুলনাটা তখন রিলেশনটা কমে যাবে। এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলো। এখন আম সরালে তো লিচু কমলা রাখা হলো, তাহলে তো এখন কয়টা রাখা হলো, কি রাখা হলো, কিছু তো জানি না। এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর নতুন অনুপাত যথাক্রমে 9:5:4 হলো। এখন দেখেন এখানে ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে। এমন কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। মহসেন মিয়াও বলতেছেন আজকের মতো থাক, থাকবে তো এই অঙ্কটা করে দিয়ে শেষ করে দেবো, সমস্যা নাই। ঝুড়ি থেকে কিছু আম সরানো হলো এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলো। এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর অনুপাত, নতুন অনুপাত যথাক্রমে 9:5:14 হলো। ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে। আমরা এখানে দুইটা অনুপাতে সমান করব। তাহলে দুইটা অনুপাতে সমান করতে গেলে কি করতে হবে দেখেন, এই যে অনুপাত 9:5:4, তাহলে প্রথমে অনুপাত কত আছে? 7:3:2, আর পরে অনুপাত সমান সমান 9:5:4। এইখানে 9:5:4 এর লসাগু কত? 9:5:4 এর যোগফল কত? 9:5:14, 14:4 18, আর এখানে 7:3:10 আর 2 12। তাহলে এই 12 দিয়ে এই অনুপাতটাকে গুণ, এই 18 দিয়ে উপরের অনুপাতটাকে গুণ। এখন 18 দিয়ে গুণ করা আর 12 দিয়ে গুণ করে আবার অনুপাত গুলাকে ছোট করা মানে যা, তাহলে এই 12 আর 18 মধ্যে কমন অনুপাত কত আছে? কমন হচ্ছে কত? 6 দিয়ে দুটাকে গুণ করা যায়। তাহলে আমরা যদি 6 বাদ দিই, 6 বাদ দিয়ে আমরা গুণ করবো কত? 3:18, 3 দিয়ে গুণ করবো। দুই জায়গাতে কাটাকাটি করে নিলাম, কাটাকাটি করে নিলে এখানে থাকতেছে 6×2 12, এখানে থাকতেছে 3, 3 দিয়ে গুণ করে নিলে অনুপাতে 3×7 21, 3×3 9, 3×2 6, আর এইখানে গুণ করতেছি আমরা কত? 2 দিয়ে, 9×2 18, 5×2 10, আর কি হচ্ছে 4×2 8। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঝুড়ি থেকে যে কয়টা আম সরানো হলো, ওই কয়টা কমলা লিচু মিলে ততগুলা যোগ করা হয়েছে। এর ফলে দেখেন টোটালের পরিমাণটা কিন্তু দুই জায়গাতে সেম হবে। এখন এই টোটালের পরিমাণটা দুই জায়গাতে সেম করতে যে আমরা নিচের যোগফল দিয়ে উপরেরটাকে গুণ, উপরের যোগফল দিয়ে নিচেরটাকে গুণ করব। তাহলে যেটা দেখতেছি, তাহলে দেখেন এখানে যোগফলটাকে গুণ করার পরে আমরা দেখতেছি, দেখেন 21 আর 9 আর 6, তাহলে কত হচ্ছে? 21 যোগ 9 যোগ 6 সমান সমান 36। এখানে দেখেন 18 আর 10, 8 আর 8 36। এই যোগফল দুটা সমান হবে, কারণ যতগুলা আম তুলে নেওয়া হয়েছে ততগুলা লিচু আর কমলা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 6 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 2, 9 আর 10 এর ডিফারেন্স 1, 21 আর 18 এর ডিফারেন্স 3। কারণ এই 3 কিন্তু কমে গেছে, -3, মানে আম 3টা কমে গেছে। পরিবর্তে একটা কি কমলা এবং দুইটা লিচু যোগ করা হয়েছে। তাহলে এইখানে হচ্ছে 1 আর 2 3, আর এইখানে 3, তাহলে 3 মিলে গেছে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কি যাচ্ছে? বলছে যে সর্বনিম্ন যোগ করা লিচুর সংখ্যা কত? তাহলে সর্বনিম্ন যোগ করা লিচুর সংখ্যা হচ্ছে 6 থেকে 8 হয়ে গেছে, মানে এই যে 2টা লিচু। তাহলে 2টা লিচু সর্বনিম্ন যোগ করা হয়েছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 2। এর সর্বশেষ যে প্রশ্নটা করলাম ওই প্রশ্নের সাথে মিল আছে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত শুভরাত্রি। আর শেষের প্রশ্নগুলো একটু রিভিশন দিবেন, কারণ হচ্ছে যে একটু জটিল প্রশ্ন, একটু পেঁচানো প্রশ্ন তো একটু সময় লাগবেই। ঠিক আছে, একাধিকবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকবেন।